as a service? So software as a service probably আমরা ধরেন সাবস্ক্রিপশন বেসড করে নিচ্ছি যে ওই সফটওয়্যারটা আমরা ইউজ করব। ধরেন ভেন্ডর যে তার হচ্ছে কি লাইসেন্স আছে এবং সে মান্থলি একটা সাবস্ক্রিপশন বেসড আমাদের অ্যাক্সেস দিচ্ছে সফটওয়্যারটা ইউজ করার জন্য, সামথিং লাইক দ্যাট। নেটফ্লিক্সের মতো। নেটফ্লিক্স না, নেটফ্লিক্স না প্রবাবলি। আচ্ছা, আর কেউ? আর কেউ বলতে পারবা? তোমরা কি সফটওয়্যার এজ এ সার্ভিস ইউজ করো কোনো সময় বা করছো কেউ? ইয়েস স্যার। মেবি স্যার অ্যাডোবি ক্লাউড ক্রিয়েটিভ ওই টাইপের ওদের যেগুলা এই টাইপের হইতে পারে, আই ডোন্ট নো। অ্যাডোবি ক্লাউড ক্রিয়েটিভ না, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। হ্যাঁ অন্য আমাদের কোম্পানির নাম হয় কেন স্যারের কোম্পানি? হ্যাঁ ওইটা আবার একটু কনফিউজ হয়ে যায়, সবাই বলে যে আচ্ছা ক্রিয়েটিভ ক্লাউড। হ্যাঁ আচ্ছা, তো আবার কেউ বলে যে আচ্ছা তোমাদের বিজনেস কি আইক্লাউডের সাথে না? বলছে মানে কি? হ্যাঁ, তো নো ওয়ারিজ। আচ্ছা, আর কেউ আছো? কেউ বলতে পারবা স্যাস সার্ভিসটা কি? আচ্ছা পারফেক্ট, আমার মনে হয় আমরা তাহলে একটু ইয়েতে চলে যাই। সো স্যাসটা পড়ার আগে আমরা একটু রিক্যাপ করি হোয়াট উই লার্ন সো ফার। সো আমরা কি শিখছি? আমরা শিখছি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসে। সো বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসটা কি? ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস হচ্ছে যে যখন তুমি মানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আমরা বলি কি ফার্স্ট স্টেপ ইউজিং দ্য ক্লাউড সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার তোমাকে কি করছে? তোমাকে সার্ভার সেট আপ করতে সুবিধা করতেছে। সিম্পল টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লিভিং অন এ ক্লাউড লোকেশন। হ্যাঁ, লিভিং ইন এ ক্লাউড লোকেশন মানে হচ্ছে তোমার কাছাকাছি এই ইনফ্রাস্ট্রাকচারটা নাই, ইটস আ লং ওয়ে, অথবা কোনো একটা দেশে আছে অথবা দূরে আছে, and they are using cloud services. হ্যাঁ, সো এটা বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। আমরা অলরেডি পড়ছি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস কি থাকতেছে। কোম্পানিজ করে কি বিল, স্কেল, প্রোটেক্ট, ম্যানেজ দেয়ার ডেটা as they grow while using the pay as you go. এগুলো আমরা পড়ছি অলরেডি। This means that the business build hardware, software and other application. They are quickly able to set, যখন দরকার হচ্ছে আমরা তখনই এটাকে কুইকলি অ্যাডাপ্ট করে নিচ্ছি এন্ড আমরা সেট করে ফেলতেছি। হ্যাঁ, সো তখন যেই সার্ভারগুলোকে আমরা সেট করতেছি সেই সার্ভারগুলো কি থাকতেছে? সার্ভার থাকতেছে, ডেটাবেস থাকতেছে, লোড ব্যালেন্সার থাকতেছে, অটো স্কেলিং পলিসিস থাকতেছে। হ্যাঁ, এন্ড মোর ম্যাটার্স কি থাকছে? মিনিট রাদার দেন উইকস অর মান্থ। আচ্ছা, মোর ম্যাটার্স ইন মিনিটস রাদার দেন উইকস এন্ড মান্থস, এটা আমরা অলরেডি বলছি। বাট কারো কোনো কি কোশ্চেন আছে এই ওয়ার্ডটা নিয়ে যে more in matters of minutes rather than weeks or months? কেউ কি আমাকে ডেসক্রাইব করতে পারবো what does it mean? সাদিয়া বলতে পারবা? সাদিয়া বিনতে কালাম। Yes sir. হ্যাঁ, আমাকে কি বলতে পারবা যে একটা এই আমি যেটা, তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি মাই স্ক্রিন? স্যার আমার এখান থেকে একবার আসছে একবার যাচ্ছে, মোবাইল ডেটা ইউজ করছি তো। হ্যাঁ, আচ্ছা তুমি কি বলতে পারবা যে ক্লাউডে আমরা যে বলি যে এটা আমরা যখন তখন আমরা করতে পারি, মানে সার্ভারটা আপ করতে পারি, তো এটা আমাদের মিনিটসে হয়ে যায়, মাসে এবং দিন লাগে না। মানে হচ্ছে যে মাসে এবং দিন, মানে একটা সার্ভার আপ করতে মাস অথবা দিনের কথা বলা হচ্ছে, এইটা ক্লাউডে আসার পর এটা মিনিটে চলে আসছে। এটার মানেটা কি? সাদিয়া বলতে পারবা? অন্য কেউ ভলান্টিয়ার? স্যার আমি ট্রাই করতে পারি কিন্তু আমি ক্লিয়ারলি বলতে পারবো কিনা আই এম নট শিওর। ইউ ক্যান ট্রাই, বলো। মানে তুমি ট্রাই করতে চাও? আচ্ছা, অন্য কেউ আসো ভলান্টিয়ার করবা?
বলো। স্যার জান্নাত বলো। স্যার ওখানে যেটা মান্থে কাউন্ট হয় ওখানে সেটা লাইক মিনিটে চলে আসে এরকম কিছু জিজ্ঞেস করছেন স্যার? আচ্ছা ওকে, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি আবার। আচ্ছা জান্নাত বলো। সো স্যার অন সাইট তো সার্ভার করতে গেলে আপনার সার্ভারের কম্পোনেন্টস কিনা লাগবে, পুরো সার্ভারটা কিনে তারপর বসানো লাগবে, টেকের ব্যাপার স্যাপার আছে। সো দ্যাট উড টেক আ লট অফ টাইম, যেখানে আমার ক্লাউডের মধ্যে ক্লাউড কোম্পানির তো সার্ভার থাকেই, অ্যান্ড ওইটা জাস্ট আমরা খালি ভার্চুয়ালি সেট আপ করে দিব অ্যান্ড আপ হয়ে যাবে। এটার ব্যাপারে মানে টাইমের কম্প্যারিজনটা করতেছে যে ক্লাউডে তাড়াতাড়ি হয়ে যাবে, এন্ড দেন ফিজিক্যালি আমাদের পুরো কিনে জিনিসটা করা লাগতেছে না। হ্যাঁ নাইমুল আজিজ। লাইক মিনিটস আর মান্থস এর ডিফারেন্স, মানে আকাশ পাতাল Yes, ডিফারেন্স, sir. এটা বুঝাচ্ছি। I was gonna say that যে আমাদের cloud companies এর server data centers এর servers গুলি automatically installed আছে, so basically they can provide us the access from the data center and we can have all the resources in a matter of minutes instead of having to buy all the hardware and install them locally in our on-premises in the businesses and whatnot. রাইট, ওকে, তাহলে সবাইটাই মোটামুটি ঠিক হয়েছে। সো মিনস হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি এটাকে নিতে পারি এবং এবং এটা আসলে ইটস ক্লিক 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 করে আমরা সার্ভার আপ করতে পারি। হ্যাঁ, অল ইউ হ্যাভ টু ডু ইজ লাইক তোমার এক্সেস থাকতে হবে সার্ভারে, এন্ড ডেফিনেটলি ইউ নিড টু হ্যাভ ক্রেডিট কার্ডস ইন্টিগ্রেটেড অথবা লোকাল কোনো ডিস্ট্রিবিউটর থেকে কার্ড থাকতে হবে। আচ্ছা, সো ধরো তোমরা অনেকেই যেহেতু মাইক্রোসফটের পার্টনার আইবি, সো অনেকেই হয়তো $100 এ মাইক্রোসফটের ক্রেডিট ইউজ করতেছো, তখন ধরো তোমাদের খালি ডিপেন্ডেন্সি অ্যামাউন্ট হচ্ছে যে $100 এন্ড ইউ ক্যান রান দ্য সার্ভিসেস এন্ড এভরিথিং। সো আইবিদের জন্য তোমরা চেক করে দেখো $100 তো দেয়, তো তোমরা ওটা হয়তো অ্যাভেল করতে পারো। $100 ফর বোধহয় 1 বছর না কি এরকম। সো ওইটার মধ্যে তোমরা যে কোনো সময় সার্ভার আপ করা বন্ধ করা, ইউ ক্যান মানে ইউ ক্যান মেক ইউর হ্যান্ডস ডার্টি অন ইট। আচ্ছা, আমরা একটা জিনিস বলতেছিলাম যে অটো স্কেলিং পলিসিস, মানে অটো স্কেলিংটা মানে কি, কেউ বলতে পারবো অটো স্কেলিং মানে কি? হ্যাঁ স্যার, সো অটো স্কেলিং হচ্ছে আমাদের নিড অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী রিসোর্সেস অটোমেটিকলি অ্যালোকেট করা হয়। সো ওইটাই অটো স্কেলিং, মানে যদি আরো বেশি লাগে প্রসেসিং পাওয়ার বা রিসোর্সেস যেগুলো বেড়ে যায় ওইভাবে। কেন কেন আমাদের অটো স্কেলিং লাগে এবং কোন সময় অটো স্কেলিং লাগে? যে কোনো স্যার সার্ভিসে যদি ধরেন অনেক আনএক্সপেক্টেড লাইক কি বলে পিক পিক আওয়ার থাকে, যদি আমাদের সার্ভিসেস এর জন্য আনএক্সপেক্টেড ট্রাফিক করে, তখন স্যার লাগতে পারে। আচ্ছা, বেসিক্যালি স্যার সার্ভার যেন ডাউন টাইম ফেস না করে এবং লাইক কাস্টমারদেরকে যেন সার্ভিসটা প্রপারলি দেয়া যায়, ডাউন টাইম না ফেস করে, তার জন্য স্যার মানে বাড়াতে হয়। অটোমেটিকলি থাকলে এটা ভালো। আচ্ছা, আর এটা ইয়া করে কেমনে, তাহলে কখন দরকার হয়? এই যে স্যার, সো পিক পিক আপনার ট্রাফিক বেড়ে গেলে, আনএক্সপেক্টেডলি ডিমান্ড বেড়ে গেলে ওই ওয়েবসাইটের ট্রাফিক। আচ্ছা, ওকে, পারফেক্ট। সো বেসিক্যালি অটো স্কেলিং সেটটা হচ্ছে এরকম। সো দুইভাবে অটো স্কেলিংটা করা যায়। হ্যাঁ, সো অটো স্কেলিংটা হচ্ছে একটা হচ্ছে ভার্টিক্যাল অটো স্কেলিং, আর একটা হচ্ছে হরাইজন্টাল, মানে ডিপেন্ডস অন দ্য নিডস। হ্যাঁ, ভার্টিক্যাল মানে হচ্ছে, হরাইজন্টাল মানে ভার্টিক্যাল তো বুঝছো যে সার্ভারগুলোকে স্পিন অফ হলো, হরাইজন্টাল হচ্ছে তুমি হরাইজন্টাল ভাবে গেলা। আচ্ছা, আবার অটো স্কেলিং এর পোর্শনটাতে ম্যানুয়াল করা যায়, অটোমেটিক করা যায়। ম্যানুয়াল মানে হচ্ছে তোমার যখন দরকার তখন তুমি হয়তো সাপোর্টে থাকলা, তোমার অ্যাপ্লিকেশনটি ইউ নো দ্য নেচার্স এন্ড এভরিথিং। লেটস সে আমাদের মাসে একটা সার্টেন সময়তে আমরা স্পাইক বেশি হয়, লেটস সে একটা কোম্পানির একটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাউডে চলে। সো যখন কোম্পানি পেরোল হয়, মানে সব স্যালারি বেতন দেওয়া হয় বা মাসের শেষে রিপোর্টটা টানা হয়, ওই সময় সার্ভারগুলা একটু স্লো হয়ে যায় এভরিথিং। তখন যদি ম্যানুয়ালি সার্ভারটাকে বাড়িয়ে রাখা যায় অথবা অটো স্কেলিং করা যায়, তাহলে আমরা পারপাসে মিট করতে পারবো। আবার অনেক কোম্পানি আছে যেই কোম্পানিগুলার
তোমার অটো স্কেলিংটা অটোমেটিক থাকে। কেন? এটা একটা ই কমার্স কোম্পানি, অথবা এটা একটা রাইড শেয়ারিং কোম্পানি, বা কাস্টমারের সাথে ইন্টারাকশন আছে ডেলিভারি কোম্পানি। সো আমার ফুড ডেলিভারি কোম্পানি অথবা ই কমার্সের ডেলিভারি কোম্পানি। সো আমার কাস্টমার নিডের সাথে আমার এগুলা বাড়ে। তো কোনো সময় একটা পার্টিকুলার কোম্পানি অনেক সেল দিল, ডোমিনোস পিৎজাতে একটা কিনলে 3টা ফ্রি, তখন সবাই অর্ডার দেওয়া শুরু করলো। সো ডোমিনোস পিৎজার যদি অ্যাপ্লিকেশনটা ক্লাউডে থাকে, সো ও কিন্তু কি করবে, ও কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা আনএক্সপেক্টেড হতে পারে। এখন তোমার কাছে মনে হচ্ছে পিক অফ পিকটা কি, কেমনে কি? তো ডোমিনোস বললো যে আচ্ছা রোজার মাসে সেই সময় যদি ডোমিনোস পিজা একটা কিনলে 3টা ফ্রি, তার মানে রাত্রেবেলাও তো পিক হতে পারে, যখন সবাই ঘুমায় আছে, বাট সবাই হয়তো ওই সময় ইফ সেই সময় খাক আর না খাক, আমরা একটার সাথে 2টা ফ্রি কিনে রাখতেছি, দরকার হলে গরম করে ইফতারের সময় খাবো। সো সাডেনলি দ্য স্পাইক গোজ আপ। তখন ওই রাত্রের বেলা যদি তোমাদের ইনফ্রাস্ট্রাকচারের অ্যাপ্লিকেশন ইনফ্রাস্ট্রাকচার লোক থাকে, তাহলে ম্যানুয়ালি সে করবে। আর না হলে একটা সার্টেন থ্রেশহোল্ড লিমিট পর্যন্ত সেট করে, যে এর বেশি ইউজার হলে অথবা এর বেশি সেশন হলে তুমি অটোমেটিক্যালি সার্ভারটাকে লঞ্চ করবে, এবং সার্ভারটাকে বলে দেওয়া যায় যে তুমি এখন 2 কোর 4 জিবি র্যাম আছে, এটা হলে 4 কোর 6 জিবি র্যাম অথবা 4 কোর 8 জিবি র্যামে ম্যাক্সিমাম তুমি টানতে পারবা, এর মাঝখানে যতটুকু হবে ততটুকু নিয়ে রাখলাম। সো এটা হচ্ছে অটোমেটিক অটো স্কেলিং, ডিমান্ডটাকে মিট করার জন্য অটোমেটিক্যালি সার্ভারগুলোকে লঞ্চ হয়। এবং তোমার যখন মাস শেষে বিল আসে, ওই পার্টিকুলার সময়তে যে সার্ভারগুলো বাড়লো ওইটার জন্য তোমাকে বিল দিতে হবে, নট লাইক দ্য হোল মিনিট, হোল আওয়ার অথবা পুরো মাসের জন্য। টিপিক্যালি পাবলিক ক্লাউড অথবা ক্লাউড এনভায়রনমেন্টে এগুলা ইটস ভেরি ইজি অফ দ্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আর ফিজিক্যাল সার্ভারের জন্য তো তোমার রাত্রেবেলা এরকম আসলে দেওয়াটা অনেক টাফ হয়ে যায়, তখন একটা প্রভিশন রাখতে হয় একটা সার্ভারের ক্ষেত্রে। সো এই প্রভিশনগুলোকে আউট করা, মানে স্কেলিং স্কেল আউটটা ফিজিক্যাল সার্ভারে ইটস ভেরি টাফ। কোনো কোনো কেসে হয়তো ইম্পসিবল হতে পারে যদি ইনফ্রাস্ট্রাকচার সেরকম না থাকে। সো ডিমান্ডটাকে মিট করার জন্য অটোমেটিক্যালি এটা করা হয়, এবং ই কমার্স কোম্পানিগুলো মোস্টলি অটো স্কেলিং এ থাকে। রাইড শেয়ারিং কোম্পানিগুলা, ফুড ডেলিভারি কোম্পানি, যাদের 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 আনপ্রেডিক্টেবল, হ্যাঁ পিক অফ পিক ঠিক আছে, তোমার কথা রাইট যে পিক অফ পিক ঠিক আছে, কিন্তু আনপ্রেডিক্টেবল। এখন আমার রাত্রেবেলা 2টার সময় কিন্তু আসলে আমার নর্মালি অফ পিক টাইম, বাট আমি একটা প্রমোশন দেওয়ার পর দেখলাম হিউজ পরিমাণ লোকজন কিনে রাখতেছে। এবং কালকে ধরো একটা আহ, আহ, ইফতারের সময় দাওয়াত আছে, সব ফ্রেন্ডরা আসবে, একটা কিনলে 2টা ফ্রি, আমরা 3টা কিনলে 6টা ফ্রি। সো আমরা কিনে রাখি। আমি জাস্ট গিভিং এন এক্সাম্পল, আমি একটা কেস বানাচ্ছি, স্টোরি বানাইতেছি। সো তখন আহ, রাত্রেবেলা হয়তো ইনফ্রাস্ট্রাকচার অন করে রাখা, আবার অনেকে মনে করে যে হ্যাঁ আমরা ওইটুকু মনিটর করে করে ম্যানুয়ালি অন করবো যাতে ওই প্রেডিক্টেবল কস্টটা বাড়ানো যায়। এখন যার $100 হইতে পারে ক্লাউডের কস্ট, তার জন্য একরকমের প্রিকশন, যার হাজার হাজার ডলার তার একরকমের প্রিকশন। সো বেসড অন দ্য নিডস এই স্কেলিং গুলা হয়। আমার কথা কি বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, সো এটা অ্যামাজনে যেমন বলে অটো স্কেলিং, অ্যাজরে বলে স্কেল সেট অথবা স্কেল, গুগলে আমি ঠিক জানি না, বিকজ উই হ্যাভেন্ট ইউজ গুগল ক্লাউড, বাট ওরকমই কিছু থাকবে, অটোস এন্ড এভরিথিং। আচ্ছা, এটা গেল ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। সো অ্যামাজনের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস যেমন অ্যামাজন EC2, ইলাস্টিক কম্পিউট ক্লাউড, 2টা সি আছে বলে EC2। হ্যাঁ, ইনস্ট্যান্স গুলো সবকিছুই চলে হচ্ছে আইএস সার্ভিসে। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসটা কি? প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হচ্ছে বিল্ড, তুমি যেখানে ডেভেলপ করতে পারবা, যেখানে তোমার ডেভেলপাররা ডেভেলপ করতে পারবে, ফ্রেমওয়ার্ক করতে পারবে, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। তো এটা কি করে? এটা হচ্ছে যেমন ধরেন ইন ইংলিশ, এই যে বলছে ইন ইংলিশ, যে বলে না কোনো সময় আমরা বলে বলেন আচ্ছা ইংলিশে বললো অথবা বাংলায় বললো। সো ইন ইংলিশ, ডেভেলপার ক্যান ইউজ প্রি স্ট্যাবলিশ এনভায়রনমেন্ট অর কন্টেইনার। বুঝো কন্টেইনার, আমরা একটু বলছিলাম আগে কন্টেইনার। সো ডেভেলপ করার জন্য কন্টেইনার গুলো ইজ ভেরি ইজি। Continue to develop quickly rather than creating that platform from the scratch each time. তার মানে হচ্ছে কন্টেইনার বেস সার্ভিসগুলা ডেভেলপ করা এবং এবং ওগুলাকে রান করার জন্য প্ল্যাটফর্ম এজ সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। So there are large varieties of different approaches for PaaS. You can range from organizational process, organizational platform, organizational backup, অথবা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর জন্য মাইক্রো সার্ভিসগুলা কিভাবে কাজ করে, সবকিছুর
আসলে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের উপর, যেখানে তুমি বিল্ড করতে পারো, ডেভেলপাররা বিল্ড করতে পারে, সো কুইকলি স্পিন আপ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড গেট দ্য ওয়ার্ক ডান। যখন দরকার হচ্ছে তখন স্পিন আপ হচ্ছে। ভালো একটা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের এক্সাম্পল হতে পারে অ্যাজোরের অ্যাপ সার্ভিস, অথবা তোমার কোলাবোরেশনের জন্য যেমন আমরা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস ইউজ করি, ওটাও স্যাস আসলে, বাট প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের মধ্যে ভালো পড়ে গিটহাব। হ্যাঁ, সো ওইভাবে পড়ে দ্য প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস is provide যেমন IT admin access control of platform build upon except your limit the platform provides some of the limitation হচ্ছে যে এটা লোকাল ইনভার্টার থাকলে অথবা ফ্রেমওয়ার্ক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু লিমিটেশন থাকতে পারে। তো স্যাস, সো এটা গেল তো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। এখন স্যাস থেকে স্যাস হচ্ছে রেফার হচ্ছে এটা ক্লাউড বেসড সফটওয়্যার যেখানে ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশনগুলোকে থাকে ডেফিনেটলি অন দ্য ক্লাউড, এবং যেটা তুমি সাবস্ক্রিপশন বেস হিসেবে চার্জ করতে পারো, এবং এটা ডেফিনেটলি ইন্টারনেট থ্রু হয়ে কানেক্ট হয়। সো আমরা যদি একটু এটাকে ব্রেকডাউন করি, সফটওয়্যার এজ এ সার্ভিস ইজ এ ওয়ে of delivering application over the internet as service. Instead of installing and maintaining software, you are simply access via internet, freeing yourself from complex software or hardware management. এটার মানেটা কি কেউ বলতে পারবা? আচ্ছা, যারা এতক্ষণ পর্যন্ত কথা বলছে তারা না, নতুন কেউ বলো, লাইক হাসান আহমেদ। হাসান আহমেদ আছো? আচ্ছা, অনন্যা প্রীতা আছো? হাসান আহমেদ বলো। স্যার এটা কিছু বলতে পারবা যে স্যাস বলছে সফটওয়্যার সার্ভিস মেইনটেনিং ইউ সিম্পলি অ্যাক্সেস থ্রু ইন্টারনেট, এই মানেটা কি? সরি স্যার, বলতে পারতেছি না। ওকে, অনন্যা প্রীতা আছো? অনন্যা প্রীতা, আচ্ছা। তো স্যাসটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস, যেটা তুমি ইন্টারনেট থ্রু কানেক্ট করতেছো এবং তোমার আসলে কোনো হার্ডওয়্যার অথবা কমপ্লেক্স সফটওয়্যারের দরকার নাই। তুমি যখন দরকার তুমি সেটা সাবস্ক্রিপশন বেস তুমি নিচ্ছ, এবং যতক্ষণ তুমি ইউজ করছো ততক্ষণ তুমি পেমেন্ট করতেছো, অথবা মান্থলি ইউজের জন্য ওরা এক রকমের চার্জ রাখে বেসড অন চার্জিং পলিসি, এন্ড ইউ ক্যান ইউজ দ্যাট। বছরে একটা সফটওয়্যার সার্ভিস মাইগ্রেট করে রাখলে যেরকম পয়সাপাতি কম লাগে মান্থলি সার্ভিস থেকে, সো এটা মাচ বেটার। আচ্ছা, সফটওয়্যার সার্ভিস আর সামটাইমস কল ওয়েব বেসড সফটওয়্যার, অন ডিমান্ড সফটওয়্যার or hosted software, whatever the name. Software as a service run on software as a service provider server. যেমন ধরো কেউ যদি সফটওয়্যার এজ এ সার্ভিস সহ অ্যাপ্লিকেশন ডেভেলপ করে, এটা যে কোনো একটা সার্ভার তাকে রান করে তাকে ডেভেলপ করতে হয়। এটা হতে পারে অ্যামাজন, অ্যাজর, লিনক্স, ডিজিটাল ওশনের সার্ভারে, অথবা তার নিজের সার্ভারেও যদি করতে হয় সেটা করা সম্ভব। আচ্ছা, এখন সফটওয়্যার এজ এ সার্ভিস অন ডিমান্ড সফটওয়্যার অর হোস্টেড সফটওয়্যার, যেটা আমরা বলতেছি, whatever be the name, software as a service run software provider server. The provider manages access the application including security, availability and performance. তার মানে যারা প্রোভাইডার আছে, ক্লাউড সার্ভিস প্রোভাইডার, তারা যখন কোনো সফটওয়্যার এজ এ সার্ভিস দেয় তখন তারা মেইনলি এনশিওর করে অ্যাপ্লিকেশন সিকিউরিটি, অ্যাভেলেবিলিটি অ্যান্ড দ্য পারফরমেন্স। তাহলে হোয়াট ডাজ ইট ডু? সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস কি কাজ করে? এটা হচ্ছে ইটস ভেরি ইজি টু ডু দ্যাট। আমরা যখন 1990 অথবা আর্লি 2000-এ আমরা কিন্তু সফটওয়্যারগুলো ইনস্টল করতাম। হ্যাঁ, সো আমরা ইনস্টল করতাম, দের ইজ এ ক্লায়েন্ট অথবা এজেন্ট আমাদের ডেস্কটপে ইনস্টল থাকতো। সো হোয়াট এভার উই ডু, আমরা ওটাকে হয়তো একটা ভিপিএন দিয়ে কানেক্ট করে আমরা ইন্টারনেটে ওটাকে অ্যাক্সেস করাতাম। তখন আসলে ওয়াইফাই কনসেপ্ট ছিল না। তো গ্র্যাজুয়ালি যখন ওয়াইফাই আসলো তখন আমরা সেই সার্ভিসগুলোকে নিতাম। কিন্তু অনলি ডিফারেন্স হচ্ছে কি, ধরো 2000-এ এসে মানে সফটওয়্যার 2000-এর দিকে আসলে সফটওয়্যার সার্ভিসটা ওইভাবে আসলে আসে নাই। এখন যদি আমরা কিছু বলি লাইক হটমেইল বা লেটস সে জিমেইল 2000 থেকে থাকে, আই এম নট শিওর কবে এটা স্টার্ট হয়েছে, বাট ডেফিনেটলি হটমেইল বা এমএসএন মেসেঞ্জার বা ইয়াহু মেসেঞ্জার যারা ইউজ করছো এক সময়, সবগুলো আসলে কিন্তু সফটওয়্যার এজ এ সার্ভিস। এবং এইটা
তখন সফটওয়্যার সার্ভিস। কিন্তু আগের সময় কিন্তু যখন আমরা ইউজ করতাম তখন কিন্তু এটাকে ইনস্টল করতে হতো, সেটা আবার সফটওয়্যার সার্ভিস না। আচ্ছা, আজান হচ্ছে, আমরা জাস্ট 5 মিনিটস পরে আবার শুরু করছি, বা 2 মিনিটস পর আজানের পরে, রাইট? আজানের পরে আমরা শুরু করছি আবার। ওকে স্যার। শোনা যাচ্ছে কথা? জি স্যার। আচ্ছা, সো আমরা 2000-এর দিকে, আর্লি 2000-এর দিকে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করতাম। হ্যাঁ, তো আসলে তখন টিপিক্যালি সফটওয়্যার এজ এ সার্ভিস বলে কিছু ছিল না। হ্যাঁ, সো আমরা ইনস্টল করতাম, আমাদের ক্লায়েন্ট থাকতো এবং সার্ভারগুলোতে আমরা অ্যাক্সেস করতাম এন্ড এভরিথিং। সো সফটওয়্যার এজ এ সার্ভিস হচ্ছে আসলে, যদি আমরা নাকশাল চিন্তা করি, এটা হচ্ছে ক্লাউড বেসড সফটওয়্যার, মিনিং ইউ ক্যান অ্যাক্সেস দ্য ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রম এনিওয়্যার উইথ দ্য ইন্টারনেট কানেকশন। ইয়োর ডেটা লিভস সিক্রেটলি on the cloud and give the benefit of using pre-built software. তার মানে হচ্ছে এটা ডেফিনেটলি একটা সফটওয়্যার বেসড হতে হবে, এবং যেহেতু সফটওয়্যার বেস, ইউ ক্যান অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার এনি টাইম, এবং থ্রু এ ইন্টারনেট কানেকশন, এবং সিকিউরিটি আসলে ডিপেন্ড করে হচ্ছে তোমার এই এনভায়রনমেন্টাল প্রিভিল যে এনভায়রনমেন্টটা থাকে, সেই এনভায়রনমেন্টের সিকিউরিটি ডেফিনেটলি ক্লাউডে থাকতেছে, এন্ড সবগুলো বেনিফিটই তোমরা পাচ্ছ। আচ্ছা, এখন যদি আমরা এটাকে ক্লাসিফাই করি, আমি কিন্তু আমার স্ক্রিনটাকে একটু বড় করি, আমার মনে হয় পারফেক্ট। ওকে, সো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, হ্যাঁ, কি কি নিয়ে থাকে? ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসের সার্ভার অ্যান্ড স্টোরেজ, নেটওয়ার্কিং অ্যান্ড ফায়ারওয়াল, ডেটা সেন্টার, ফিজিক্যাল প্ল্যান্ট অথবা বিল্ডিং, ডেটা সেন্টার ফিজিক্যাল, এই সবগুলোকে নিয়ে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ওয়ারেস প্ল্যাটফর্ম এজ সার্ভিস হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হচ্ছে বেসিক্যালি তোমার
এইখানে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস তো থাকছেই, রাইট? এটার সাথে এডিশনাল অ্যাড হচ্ছে অপারেটিং সিস্টেম এন্ড টুলস ফর ডেটাবেস ম্যানেজমেন্ট লাইক বিজনেস অ্যানালিটিক্স এন্ড এভরিথিং। সো এই পোর্শনটা খেয়াল করে দেখা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। আর তার সাথে ইনফ্রাস্ট্রাকচারের সমস্ত সার্ভিসগুলোর সাথে প্ল্যাটফর্মে আরো দুটো জব হচ্ছে লাইক অপারেটিং সিস্টেম এন্ড ডেভেলপিং টুলস, ডেটাবেস ম্যানেজার, বিজনেস অ্যানালিটিক্স, রাইট? সো এইটা যখন অ্যাড হয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হচ্ছে। আর হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস হচ্ছে অ্যাজ এ হোল, এটা হচ্ছে সাম কম্পোনেন্টস অফ ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, সাম কম্পোনেন্ট অফ প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, এন্ড একটা থাকতেছে হচ্ছে লাইক এগুলোকে অ্যাক্সেস করছে। সো সমস্ত কিছু লাইক হোস্টেড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সবকিছু সহ এই স্যাস হচ্ছে প্যাসের পুরাটা, আইএস এর পুরাটা সব নিয়ে হচ্ছে স্যাস। এটা কি কেউ বুঝতে পারছো বা কোনো কোশ্চেন আছে? Sir, I have a question. রাইট। Sir, since infrastructure as a service has less features and resources that are being offered, does that make software as a service more expensive than IaaS and PaaS? না, তুমি তুমি বলছো যে সফটওয়্যার এজ সার্ভিস লেস সার্ভিসগুলো প্রোভাইড করে। No, more service and more expense. Is that? না 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 না, হ্যাঁ, সো আই হ্যাভ টু গো ব্যাক। হ্যাঁ, এমনি কি শুনুন, মানে ওরা জিজ্ঞেস করতেছে যে আইএএস এর কম্পারিজনে তো সফটওয়্যার এজ এ সার্ভিস হচ্ছে বেশি জিনিস অফার করতেছে, সো ইজ ইট লাইক প্রাইসিয়ার? না, আচ্ছা, ওকে, আমি তোমার এক্সাম্পলটা দিচ্ছি। তার আগে তুমি বলো যে তুমি কি সফটওয়্যার সার্ভিস সফটওয়্যার সার্ভিস কোনো এক্সাম্পল দিতে পারবা? Yes, sir. Microsoft Office, Netflix, somewhat in a way. আচ্ছা, And, নেটফ্লিক্স কি SaaS সার্ভিস? sir, the standard Netflix, I think, I guess. ওই স্ট্যান্ডার্ড আবার প্রিমিয়াম কি? ওই Sir, জিমেলের কি স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আছে? জিমেল কি SaaS সার্ভিস? Gmail, sir. Yes, sir. Gmail is SaaS service. আচ্ছা, জিমেল কি কি ফ্যাসিলিটিস আছে? Sir, basically, what we don't see from the back end is being managed by Google, but from our end, we don't have to do anything except just download the app and install it on our system and use it. আচ্ছা, বাট জিমেইলে কি কি মানে এটা তো গেল তোমার ইউজেবিলিটি অথবা ফ্লেক্সিবিলিটি, রাইট? যেটা তুমি কিন্তু এখানে বলতেছি আমরা যে ইন্টারনেট কানেকশন। দেখো তোমার এই কথাটার অ্যান্সার কিন্তু এখানে আছে যে সিম্পলি অ্যাক্সেস ভায়া ইন্টারনেট, ফ্রিং ইয়োরসেলফ ফ্রম কমপ্লেক্স সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ম্যানেজমেন্ট, রাইট? সেটা তো গেল ফ্লেক্সিবিলিটি অথবা ইউজেবিলিটি। আমার কথা হচ্ছে যে জিমেইলের কি কি ফাংশনালিটিস আছে, মানে থাকে না যে জিমেইলের ওই যে জিমেইলের কি কি ইউজফুলনেস আছে বা জিমেইল কি কি সার্ভিস দেয়, তুমি বলতে পারবা? Yes, sir. Message delivery. কি করে? Message delivery, email. ইমেল মেসেজ ইজ ডিফারেন্ট। আচ্ছা, আমি তোমাকে বলি, ইমেল ইজ এ ইমেল সার্ভিস, রাইট? মেসেজ হচ্ছে মেসেজ সার্ভিস। সো মেসেজ সার্ভিস মানে কি? তোমার হ্যাংআউটস, গুগল মিট, হ্যাঁ, গুগল মিট আবার হচ্ছে কোলাবোরেশন টুল অথবা কমিউনিকেশন টুল, যেটাতে আমরা এখন কথা বলতেছি, তাই না? সো ইমেল কিন্তু ইমেল সার্ভিস, ইমেলের মধ্যে যত সার্ভিস আছে লাইক অ্যাটাচমেন্ট দেওয়া, অমুক দেওয়া, টমুক দেওয়া, যা যা আছে সমস্ত কিছু দিচ্ছে। তোমার কোয়েশ্চেনটা ছিল যে স্যাস এত কিছু দিচ্ছে, এক্সপেন্সিভ কিনা? কিন্তু তুমি যদি জিমেইল করো, জিমেইল তো এক্সপেন্সিভ না, জিমেইল ইজ ফ্রি। Yes, sir. Yes. বিকজ তোমার কোয়েশ্চেনের অ্যান্সারের মধ্যেই তোমার কোয়েশ্চেনের মধ্যেই কোয়েশ্চেন অ্যান্সার আছে। কেন? তুমি বলতেছো যে স্যার এটা ফ্লেক্সিবিলিটি ভালো বিকজ আমার সার্ভার টার্ভার নিয়ে চিন্তা করা লাগে না। যখন তোমার সার্ভার টার্ভার নিয়ে চিন্তা করা লাগতেছে না, তার মানে এটা তোমার কস্টিং কম। মেক সেন্স? Oh, yes, sir. That ক্লাউড does স্টোরেজ make sense. নিতে তো তখন আবার পেমেন্ট করা লাগে। স্টোরেজ হচ্ছে 15 জিবি পর্যন্ত ফ্রি। তোমরা কয়জন 15 জিবি ক্রস করছো যারা পে করে নিচ্ছ জিমেল? নান, Not me, sir. নান। হ্যাঁ, তোমরা কি করছো? 14 জিবি হলে করছো পুরান ছবিগুলো ডাউনলোড ডিলিট করতেছো, বড় বড় ইমেল বুঝতেছো, রাইট? না স্যার, নিউ অ্যাকাউন্ট খুলতেছে মোস্ট প্রবাবলি। নিউ অ্যাকাউন্ট খুলতেছো, আচ্ছা, নিউ অ্যাকাউন্ট হচ্ছে একটা বাঙালি কায়দা, বাট কিন্তু নর্মালি কি করছো? নর্মালি কিন্তু 15 জিবি ইজ হিউজ। তুমি ইমেল নিয়ে এত কিছু করতেই পারবা না আনটিল অর আনলেস তুমি কোনো স্প্যাম অথবা হ্যাকার অথবা লেটস সে ইউ আর ডুইং সামথিং উইচ পিপল ডোন্ট নো। তাছাড়াও কিন্তু তুমি নর্মালি হিউজ বা ফ্রেন্ড এন্ড ইমেল টিমেল করেও কিন্তু তুমি 15 জিবি খুলে দিতে পারবা না। একটা ইমেলের তো সাইজ অত বেশি না।
হ্যাঁ, তুমি যদি অ্যাটাচমেন্ট রাখো এক একটা ইমেলে 500 জিবি ডেফিনেটলি তুমি পাঠাতে পারবে না, গুগল ড্রাইভ তখন শেয়ার করতে হবে, বা তখন কিন্তু গুগল ড্রাইভ শেয়ার হচ্ছে, নট ইউর মেইল বক্স। সো 15 জিবি আসলে শেয়ার হচ্ছে তোমার ইমেল, তোমার মেইল বক্স, তোমার যে ফটোজ। সো ওই হিসেবে কিন্তু কম। তোমার তুমি নর্মালি ইয়ে হয়, আমরা মোস্টলি যেটা নন বাঙালি কায়দা সেটা হচ্ছে আমরা ওই পুরান ইমেলগুলো ডিলিট করি, যেটা দরকার নেই সেটা ডিলিট করি। সো তোমার কোয়েশ্চেন অ্যান্সারের মধ্যে কিন্তু অ্যান্সার চলে আসছে যে ইটস নট এক্সপেন্সিভ, ইটস রাদার চিপ। কেন? যদি এখানে সমস্ত যার যখন দরকার হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিসের জন্য, যখন যেটা দরকার হচ্ছে, আমরা যদি ফেসবুককে বলি যে সফটওয়্যার এজ এ সার্ভিস, তাহলে ফেসবুক হয়তো তোমাকে ফ্রিটা দিচ্ছে দেখে তুমি এটা ফ্রি পাচ্ছ না। তুমি যখন অ্যাড দিতেছো, অ্যাডভার্টাইজমেন্ট যাচ্ছ, তুমি ফেসবুক দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতেছো, রাইট? তুমি এখন গুগল মিট একটা সার্টেন পর্যন্ত গুগল মিট তুমি পাও, যেমন ফ্রি গুগল মিটে কিন্তু তুমি রেকর্ড করতে পারো না, রাইট? অথবা হোয়াইট বোর্ড পাও, অথবা আদার ওই শেয়ারিং টেয়ারিং গুলো করা যায় না, বাট এখানে তোমার এটা করা যায় বিকজ ডেফিনেটলি আইবি ইজ পেইং ফর ইট। সো নর্মালি স্যাস হচ্ছে ইটস আ লো কস্ট। এখন কেউ বলতে পারবা? আচ্ছা, একটা কোয়েশ্চেন সবারই কাছে, হ্যাঁ, নেটফ্লিক্স কি সফটওয়্যার এজ এ সার্ভিস? মনে তো হয় না। I don't think so. ইউ ডোন্ট থিঙ্ক সো? কেন? মাইক্রোসফট অফিস হতে পারে না, সফটওয়্যার এজ এ সার্ভিস। হ্যাঁ, মাইক্রোসফট অফিস সফটওয়্যার এজ এ সার্ভিস হতে পারে, বাট আমার কোয়েশ্চেন যে নেটফ্লিক্স কি সফটওয়্যার এজ এ সার্ভিস? So it depends on how you use it. How I use it? Netflix একভাবেই করি। আচ্ছা, নেটফ্লিক্স I mean, I have হ্যাঁ বলো। like I've never seen anybody like use Netflix as like a platform to like share media or anything like that, but I've only used it as like a streaming service. So I thought it would be like a subscription model that's like a software being a service kind of. আচ্ছা, আমরা কি সাবস্ক্রিপশনের কথা যখন বলি তখন কি সফটওয়্যার এজ এ সার্ভিস হয়? No, not necessarily. That's also I was going to ask if is there any software as a service that offers like pay as you go? Because I can't really think of any. না, তুমি তোমার নাম কি আমি বুঝতেছি না, আবার বলো। Sir, for software as a service, I was wondering if like নেমুলাসিস, yes, রাইট? হ্যাঁ, নেমুলাসিস। তুমি কিন্তু ইউ আর থিংকিং আ কমপ্লেক্স। তুমি পে অ্যাজ ইউ গো চিন্তা করছো, যেটা কিন্তু ক্লাউডের সফটওয়্যার এজ এ সার্ভিস, কিন্তু ক্লাউডেরই একটা আলাদা সার্ভিস, হ্যাঁ, ইনক্লুডেড, রাইট? yes, হ্যাঁ। আচ্ছা, তুমি কিন্তু কমপ্লেক্স চিন্তা করছো। তুমি ধরো বাফেতে খাইতে গেছো, কিন্তু খাইতে যায় তুমি আইটেম গুনতেছো। হ্যাঁ, এখন তুমি বাফেতে খাইতে গেছো 100টা আইটেম, তুমি যদি এখন প্রত্যেকটা গুনতে যাও তাহলে কিন্তু খাওয়া হবে না, রাইট? সো হোয়াট ইউ ডু ইজ দ্যাট তুমি কিন্তু মিক্সিং ম্যাচিং করতেছো। খেয়াল করে রাখো, অনেকগুলো অন্য জিনিস। ক্লাউডের জেনারেল ফাংশনালিটি হচ্ছে পে অ্যাজ ইউ গো অথবা পে অ্যাজ ইউ গ্রো, রাইট? সাবস্ক্রিপশন, ভালো করে খেয়াল করে দেখো, সাবস্ক্রিপশনের কথা যখনই আসবে তখনই হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস হইতে পারে বা হচ্ছে, রাইট? এন্ড যখন এইটা আমরা একটা প্রি বিল্ড সফটওয়্যারের মধ্যে ইউজ করতেছি এন্ড উই ডোন্ট নিড মোর হার্ডওয়্যার এন্ড এভরিথিং, তাহলে সেটা সফটওয়্যার এজ এ সার্ভিস ইউজ হচ্ছে। হ্যাঁ, আমরা কেউ এটা প্রিমিয়াম সার্ভিস দিচ্ছে ফ্রি, যেমন ধরো ফেসবুক দিতেছে ফ্রি ফেসবুক ইউজিং, বাট ফেসবুক তো বিলিয়ন ডলার কোম্পানি বা ট্রিলিয়ন ডলার কোম্পানি, রাইট? বিকজ অ্যাডভার্টাইজমেন্ট, ডেটা, ওইসব জায়গা থেকে তারা পয়সা রোজগার করছে, দ্যাটস এ ডিফারেন্ট জিনিস। গুগল হচ্ছে ট্রিলিয়ন ডলার কোম্পানি, বাট গুগল হচ্ছে তোমাকে জিমেলটা ফ্রি দিচ্ছে, বাট সার্টেন লেভেলের গুগল হচ্ছে পেইড সার্ভিস। যেমন আমরা যে জিমেলটা ইউজ করছি, ডেফিনেটলি এটা ইউনিভার্সিটি পেইড সার্ভিস, রাইট? আমি কি বুঝতে yes, পারছি? sir. হ্যাঁ, Yes, sir. I'm boosted by sir. Much হ্যাঁ, clearer. হ্যাঁ। সো তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে সবারই কাছে, নেটফ্লিক্স কি তাহলে সফটওয়্যার এজ এ সার্ভিস? নো স্যার। Sir, that's a good question. এই কোয়েশ্চেন যে অ্যানসার দিতে পারবা তাকে 5 মার্কস এডিশনাল দেওয়া হবে এন্ড আনলিমিটেড নেটফ্লিক্স অ্যাকাউন্ট দেওয়া হবে। I was joking, right? No worries, কোনো কাউকে অ্যাড দেওয়া হবে না, কোনো কিছু করা হবে না। বাট নেটফ্লিক্স কেউ কি বলতে পারবা যে নেটফ্লিক্স কি সফটওয়্যার এজ এ সার্ভিস কিনা? যদি সফটওয়্যার এজ এ সার্ভিস হয়, স্যার এখন যেহেতু লাইক সাবস্ক্রিপশন কে বলতেছেন যে হ্যাঁ সাবস্ক্রিপশন আলাগুলা সফটওয়্যার এজ এ সার্ভিস হইতে পারে, নাও আই এম কনফিউজ। প্রবাবলি হইতে পারে স্যার, মানে প্রবাবলি হবে নেটফ্লিক্স SaaS।
I also think যে Netflix হইতে পারে। নেটফ্লিক্স হতে পারে। Yes, sir. Netflix is a software as a service. আগে যে বলতেছিলা নেটফ্লিক্স সফটওয়্যার এজ এ সার্ভিস বলতেছিলেন, কি বলতেছিলেন? নাদিয়া? স্যার আমি মনে Yes করছি sir, yes হবে, sir. আচ্ছা বাট এখন বলতেছি হবে। আচ্ছা, সাদিয়া বলো তুমি কেন বলতেছিলা যে নেটফ্লিক্স সফটওয়্যার এজ এ সার্ভিস? স্যার এটা হচ্ছে সাবস্ক্রিপশনের জন্য বলছি স্যার। আচ্ছা, ওকে, বাট তুমি কি নেটফ্লিক্স ইউজ করার সময় সার্ভার টার্ভার চিন্তা করো? নেটফ্লিক্স তো বেসিক্যালি ফোনে ইউজ করলে অ্যাপ থাকে, বা অত কিছু তো ওভাবে চিন্তা করে ইউজ করি না। আচ্ছা ঠিক বা আছে, টিভিতেও আলাদা একটা অ্যাপ টাইপের থাকে, জাস্ট লাইক ইউটিউব। আচ্ছা ঠিক বাট আছে, ইউটিউব তো ফ্রি, বাট ইটস নট ফ্রি। ইটস নট ফ্রি, তাহলে ইউটিউব কি সফটওয়্যার এজ এ সার্ভিস? নেটফ্লিক্স তো ফ্রি না। ইউটিউবও আই থিঙ্ক, কজ আমরা যেই ভিডিওস গুলো দেখি ওখানে অ্যাড তো আসে অ্যাডসেন্সের থ্রুতে। In that case, they're paying YouTube আচ্ছা and আচ্ছা, ওকে, লেটস মেক ইট ক্লিয়ার। ইউটিউব আমরা ফ্রি দেখি, সো ইউটিউব কি সফটওয়্যার এজ এ সার্ভিস? নেটফ্লিক্স আমরা পেমেন্ট করি, সো নেটফ্লিক্স কি সফটওয়্যার এজ এ সার্ভিস? সাদিয়া বলতে পারবা? so I think both are the same, software as a service. Sir. দাঁড়াও, হ্যাং অন, সাদিয়া বোথ সেম, কিন্তু তুমি তো একটাকে পয়সা দিচ্ছ, একটাকে পয়সা দিচ্ছ না। স্যার ইউটিউবে তো আমি অ্যাড দেখছি ওই হিসাবে, আই থিঙ্ক আমি যে অ্যাডটা স্ক্রিন যতক্ষণ দেখছি ওইটাতে দে আর গেটিং কি বলবো, দ্যাটস লাইক আ পেমেন্ট ফর দেম। আর নেটফ্লিক্সে তো অ্যাডটা আসে না আই থিঙ্ক। ইয়া আচ্ছা আচ্ছা, কেউ কি বলবা যে নেটফ্লিক্স সফটওয়্যার এজ এ সার্ভিস না? কেউ কি মানে আমার কথায় একমত? মানে এনিওয়ান এগ্রি উইথ মি যে নেটফ্লিক্স সফটওয়্যার এজ এ সার্ভিস না? Sir, it might be, বলো। sir, it might be one of the platform or infrastructure as a hierarchy. It probably offers that option, but it can be both SAS and PAS and IAS, I think. It's just a matter of how people are using it. অলরাইট, আমি জিনিসটাকে একটু কনফিউজিং করে দিচ্ছি, আমি জিনিসটাকে একটু এলাবোরেট করতেছি, এবং আমি জিনিসটাকে একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করছি দেখে আমি তোমাদের জিনিসটাকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে একটা সেকেন্ড, কে বলতেছে এখানে কি? First, let's cover the question of this title. Yes, Netflix is a indeed software service, sells software to watch licensed vendor on demand. It follows subscription model whereby the customer chooses subscription plan. Hasan Ahmed ki mic নষ্ট নাকি? না স্যার, এটা গুগলের অ্যান্সার স্যার। ওই মিয়া, গুগলের অ্যান্সার তোমার দিতে বলছি আমি, তাহলে আর আমি পড়াচ্ছি কেন? তুমি তো গুগল থেকেই CC 472 পড়াইতে পারতা। না স্যার, আপনি বললেন না স্যার আনসার করতে স্যার, তো তখন কি স্যার? আনসার দিতে হলে তুমি গুগল করলে তো তাহলে আর আমার দরকার কি বলো? তুমি তো গুগল করে CC 472 ডিগ্রি নিতে পারতা। সরি স্যার, সরি। না, তোমার 5 মার্ক কাটা যাবে তাহলে। আচ্ছা, রাইট, সো নেটফ্লিক্স ডেফিনেটলি সফটওয়্যার এজ এ সার্ভিস, হ্যাঁ, বিকজ কেন কেন হ্যাঁ, সো আই ওয়াজ ট্রাইং টু মেক কনফিউজিং অ্যাটিটিউড অথবা কনফিউজিং, বিকজ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। আজকে যদি তোমরা এটা বুঝতে পারো, definitely you guys will enjoy, অথবা কনসেপ্টটা ক্লিয়ার হবে। নেটফ্লিক্স is a software as a service because that sells software to watch licensed videos on demand. It follows a subscription based model whereby user choose subscription plan and pays a fixed sum of money to the Netflix monthly or annually. তার মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের হ্যাঁ ক্ষেত্রে নেটফ্লিক্স, ইউটিউব, অল সফটওয়্যার এজ এ সার্ভিস, পেইড, আনপেইড এন্ড এভরিথিং, এইটা ডিপেন্ড করছে তুমি কাস্টমারকে কি দিতেছো। একটা কিনলে দুইটা ফ্রি, কিন্তু তোমার প্ল্যাটফর্ম যদি সফটওয়্যার এজ এ সার্ভিস হয় তাহলে সফটওয়্যার এজ এ সার্ভিস। তুমি এডিশনাল কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য তুমি দিতেছো। গুগলের অনেক পয়সা আছে, তার ওই 15 জিবির জন্য দে ডোন্ট হ্যাভ টু ওয়ারি।
সো গুগলের অ্যাড, নেট সার্চিং, আদার অ্যানালিটিক্স দিয়ে গুগল পয়সা রোজগার করছে। সো ওরা 15 জিবি তুমি ইউজ করলা, ডাজন্ট ম্যাটার। সো তুমি ইউটিউব দেখতেছো তুমি, বাট ইউটিউবে তুমি অ্যাড গুলো যে দেখতেছো, হ্যাঁ ডেফিনেটলি ইউ আর রাইট যে তুমি পেমেন্ট গুলো দেখছো, দ্যাটস ইউর প্রাইসিং মডেল। হ্যাঁ, অথবা দ্যাটস ইউর ফাংশনালিটি। সমস্ত যেমন ফেসবুকেও তো অ্যাড দিচ্ছে, তুমি যখন ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করতেছো, মেসেঞ্জারের মধ্যেও তো অ্যাড দিতেছে, রাইট? ফেসবুকের মধ্যে অ্যাড দিতেছে, তুমি অ্যাডে ক্লিক করতেছো অ্যান্ড ইউ বাই। তুমি অ্যামাজনের মধ্যে অ্যাফিলিয়েটেড মার্কেটিং করছো, তুমি কাউকে তুমি বলতেছো, সবকিছু মিলাই কিন্তু তোমার ওগুলো হচ্ছে এডিশনাল বেনিফিটস। বাট ক্লাসিফাইড ক্রাইটেরিয়া হচ্ছে যে সফটওয়্যার এজ এ সার্ভিস হচ্ছে, তুমি যেমন ধরো নেটফ্লিক্স কি করছে, নেটফ্লিক্স নট অনলি প্রোভাইড সফটওয়্যার এজ এ সার্ভিস, নেটফ্লিক্স ইজ এ স্যাস কোম্পানি। মানে স্যাস কোম্পানি লাইক গুগল হচ্ছে স্যাস কোম্পানি, রাইট? গুগল স্যাসের জন্য বেটার or best. So Netflix is a SaaS company that sells software to watch licensed videos on demand. আচ্ছা, লাইসেন্স ওয়ার্ডটা হচ্ছে it's not really related on the functionality of SaaS, but license কেন বলতেছে? বিকজ লাইসেন্স না হলে তো পাইরেটেড মুভিও তো সবাই দিতে পারে, তাই না? ওই তা না, লাইসেন্স বলছে ওর জেনুইনিটিটা আনার জন্য, যে লাইসেন্স ভিডিওস অন ডিমান্ড, it follows subscription based model whereby user chooses a subscription plan and pays fixed money on everything. কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। স্যার হোস্টেড অ্যাপ্লিকেশন জিনিসটা কি, এটা যদি একটু এক্সপ্লেইন করে দিতেন তাহলে আই গেস ইজিয়ার হতো, কারণ এটা ওয়ান অফ দ্য প্রপার্টি যেটাতে আমরা বুঝবো যে এটা স্যাস নাকি না। কোনটা হোস্টেড বলো? হোস্টেড অ্যাপ্লিকেশন। কোথায় পাচ্ছ তুমি এটা? স্যার ডায়াগ্রামে। ও আচ্ছা আচ্ছা, হোস্টেড অ্যাপ্লিকেশন। হ্যাঁ, হোস্টেড অ্যাপ্লিকেশন খেয়াল করে দেখো। হোস্টেড অ্যাপ্লিকেশন মানে হচ্ছে কি, তুমি যখন একটা অ্যাপ্লিকেশন তুমি হোস্ট করতেছো, লাইক নেটফ্লিক্স হচ্ছে স্যাসের মধ্যে পড়ছে, সমস্ত কিছু হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস পর্যন্ত যাচ্ছে হচ্ছে এই পর্যন্ত, রাইট? হোস্টেড অ্যাপ্লিকেশন হচ্ছে তুমি ডেফিনেটলি স্যাসের ক্ষেত্রে তুমি ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, এটা কোনো না কোনো জায়গায় একটা হোস্টেড আছে অ্যাপ্লিকেশনটা, রাইট? সো অ্যাপস বললো অথবা অ্যাপ্লিকেশন বলো হোয়াট এভার, এটা সামওয়্যার ক্লাউডে হোস্টেড আছে। হ্যাঁ, যে হোস্টেড অ্যাপ্লিকেশনটা সামওয়্যার ক্লাউডে আছে অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট সার্ভার অ্যান্ড এভরিথিং, এবং ইন্টারনেট থ্রুয়ে তুমি কানেক্ট করতেছো। স্যার হোস্টেড আছে বলতে কি বোঝাচ্ছেন? হোস্টেড আছে বলতে কি বোঝাচ্ছেন? তোমার কোশ্চেনটা কি? হোস্টেড আছে বলতে কি বোঝাচ্ছে? হোস্টেড বলতে তুমি কি বুঝো? আমি কনফিউজড এই জায়গাটাতে, এই আচ্ছা, তুমি এই যে জিমেল আমরা ইউজ করতেছি, রাইট? জি স্যার। তুমি কি জিমেল ইউজ করার সময় চিন্তা করো, আচ্ছা অ্যাপ্লিকেশনটা কোথায় আছে, আমি যে একটা ইমেল পাঠাচ্ছি, আমার ইমেলটা কি জার্মানিতে যাচ্ছে নাকি ইন্ডিয়াতে যাচ্ছে, নাকি আমি একটা অ্যাটাচমেন্ট দিতেছি, অ্যাটাচমেন্টের ইমেলটা যাচ্ছে জার্মানি, অ্যাটাচমেন্টটা যাচ্ছে বারমুদা ট্রায়াঙ্গেলে, আমি একটা ছবি পাঠাচ্ছি এটা যাইতেছে জাপানে, তুমি কি এত কিছু চিন্তা করো? না স্যার। তো এটা কে কে চিন্তা করে বা কে ম্যানেজ করে? স্যার যে ইনচার্জ আছে অ্যাপ্লিকেশনটার অথবা যে হোস্ট করতেছে। আচ্ছা স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আনফরচুনেটলি আমার জন্য কোনো নাম্বার নেই, সো আই হ্যাভ টু গেট নাথিং। সো হোস্টেড হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। তুমি যখন নেটফ্লিক্স দেখতেছো, ডু ইউ থিঙ্ক আচ্ছা মানি হেইস্ট অথবা সুটস অথবা লেটস সে কোবরা কাই, হ্যাঁ, এই মুভিগুলো দেখতেছি, অথবা কোনো একটা বাংলা দেখতেছি, অথবা এই হিন্দি সিনেমা দেখতেছি, কোথা থেকে এইটা হোস্ট করা আছে আমার একটু চিন্তা করা দরকার। ভাই এমনি নেটফ্লিক্স ঢুকলে আধা ঘন্টা বা 45 মিনিটস যায় মুভি সার্চ করতে, তারপরে বিরক্ত হয়ে মুভি দেখা হয় না অথবা ঘুমায় যাওয়া হয়। লাইক দ্যাটস দ্য বিউটি অফ নেটফ্লিক্স। মানে তুমি খালি কনজিউম করছো, বাট end of the you cannot decide because too many options. So যার মধ্যে তুমি তো চিন্তা করবা না যে এই মুভির কোথায় রান হচ্ছে and everything, but make sure of that যেহেতু তোমার একটা ক্লাউড এনভায়রনমেন্টে হচ্ছে and it's a SaaS services। আগে আমাদের এখানে নেটফ্লিক্সের আমরা মুভি দেখতে পারতাম না। কেন পারতাম না? বিকজ ওই যে পপ বসানো থাকে, যে তোমার যে
লেটস সে এটার ক্যাশ সার্ভিস গুলো থাকে নেটফ্লিক্সে, যেমন ইউটিউব বা নেটফ্লিক্সে, যাতে বাফারটা না হয়। এখন প্রত্যেকটা মুভি যদি আমাদেরকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে চালাইতে হইতো, তাহলে জিনিসগুলো স্লো হয়ে যেত। হ্যাঁ, হয়তো নেটফ্লিক্সের সার্ভিসগুলো হয়তো সিঙ্গাপুর থেকে চলতেছে অথবা ইন্ডিয়া থেকে চলতেছে, যে জন্য আমরা এই বেনিফিটগুলো পাচ্ছি, এবং বাংলাদেশে কিছু পপ পপ বসানো আছে যারা হচ্ছে ওই সার্ভিসের সাথে কানেক্টেড। সো আমরা মানে আনডিফাইন্ড হচ্ছে। আমরা যখন প্রথম প্রথম গ্রামীণ ফোন বা বাংলা লিংকে 3G অথবা 2G নিয়ে কাজ করতাম, প্রথম যখন আমরা ইন্টারনেট আসলো, তখন মানে আমাদের লাইফ ওয়াজ লাইক ওয়াও, হাতের মধ্যে ইন্টারনেট, মানে সুপার, মানে একটা মোবাইল পকেটে নিয়ে আসছে একটা ইন্টারনেট, ইমেল টিমেল পাঠাতে পারতাম আউটলুকে। তারপরে যখন ইউটিউব আসলো, ভিডিও, প্রথম ভিডিও রান করতে ঘুরতেছে, স্পিড বাড়লো। তারপরে যখন ধরো স্পিড বাড়ানো হইলো, তখন নর্মাল সাবস্ক্রাইবাররা তা পাইতো না। কেন? সাবস্ক্রাইবাররা তখনও জানতো না, বিকজ আমরা উই ওয়ার টেস্টিং। তো আমরা যখন টেস্টিং করতেছিলাম বা টেস্টিংয়ে আমি আইটিতে কাজ করতাম, তখন দেখতাম যে আরে ইউটিউব বলে একটা জিনিস আছে, একটা জিনিস আমি বাফার ছাড়া দেখলাম। নর্মালি তো ঘুরে, বাট এখন লাস্ট 2-3 বছরে দেখো ইউটিউব নিয়ে আমরা উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। টিভির মধ্যে ইউটিউব দেখতেছি, রাইট? সো টিভির মধ্যে, ছোট্ট একটা মোবাইল ডিভাইসের মধ্যেই ঘুরতো, টিভির মধ্যে হলে তো বোধহয় আসতোই না। হ্যাঁ, তো তার মানে জিনিসটা কি? তার মানে হচ্ছে যে এগুলা ডেফিনেটলি কোনো না কোনো ক্লাউড এনভায়রনমেন্টের জন্য কোনো না কোনো জায়গাতে ক্যাশ করা থাকে, এন্ড ইউ আর সিইং অফ দ্যাট। সো আমরা যদি আসি নেটফ্লিক্সের কথায়, নেটফ্লিক্স ডেফিনেটলি একটা স্যাস কোম্পানি। আচ্ছা, এখন সবকিছু সংক্ষেপ করে একদম ইজি ওয়ে হচ্ছে, স্যাস হচ্ছে কনজিউম করো। তুমি যা কিছু কনজিউম করবা, এই ওয়ার্ডটা মাথায় রাখবা, যে সব যা কিছু আমরা কনজিউম করি। তো আমরা নেটফ্লিক্সের থেকে কনজিউম করতেছি, আমরা ফেসবুক থেকে কনজিউম করতেছি, হ্যাঁ, আমরা ভিডিও অন ডিমান্ড যেহেতু বলতেছি, সো আমাদের কোনো মুভি আমরা আপলোড করতে পারতেছি না নেটফ্লিক্সে, নেটফ্লিক্সে অরিজিনাল মুভিসগুলো করতেছে। ইউটিউব হচ্ছে একটা স্যাস, বাট ইউটিউবে আমরা আপলোড করতে পারছি বা ডাউনলোডও করতে পারছি। সো উই কনজিউম। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস আমরা বিল করতেছি, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস আমরা হোস্ট করতেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? So, স্যার, sir, প্ল্যাটফর্ম এজ এ so সার্ভিসের basically, একটা এক্সাম্পল দেওয়া যাবে? আবার বলো। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের একটা এক্সাম্পল দিবেন? গিটহাব অ্যাপ সার্ভিস। স্যার ওইভাবে দেখলে তো স্যার ইউটিউবটাও স্যার প্ল্যাটফর্ম অ্যাজ সার্ভিস হয়, কারণ ওখানে আমরা ভিডিও আপলোডও করতে পারি অ্যাজ এ ক্রিয়েটর। হ্যাঁ, কিন্তু ইউটিউব কি তুমি বিল করতে পারো? স্যার গিটহাবটা তো আমরা স্যার কোড আপলোড করতে পারি, আমরা কোডটা বিল্ড করতে পারি। হ্যাঁ, কোড তুমি বিল্ড করতে পারো, কোড আপলোড করতে পারো। আমি বলতেছি যে ধরো ইউটিউবে তুমি ভিডিও আপলোড করছো, দ্যাটস আ কন্টেন্ট, বাট ইউটিউব তো তুমি কাস্টমাইজ করতে পারতেছো না। পারতেছো? স্যার এই জিনিসটা so বুঝি নাই। sir, আচ্ছা আচ্ছা, আমি বলি, ইউটিউবে কি তুমি কাস্টমাইজ করতে পারতেছো যে আচ্ছা আমি ইউটিউবটা আমি আমার বাংলাদেশের মতো করতে চাচ্ছি, আমি ইউটিউবের সোর্স কোড নামাই আমি ইউটিউবকে আমার মতো করতে চাচ্ছি, তুমি কি এটা পারতেছো? না। নো স্যার, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা স্যার তাহলে তুমি, প্ল্যাটফর্ম অ্যাজ হ্যাঁ, এ সার্ভিস কি আচ্ছা আমি একটু খালি একটু, হ্যাঁ, জাস্ট ক্যান গিভ মি 1 মিনিট। সো যেটা হচ্ছে যে, বাট তুমি গিটহাব টিটহাবে কি করছো? তুমি একটা অ্যাপ্লিকেশন রান করছো, বিল করতেছো এন্ড এভরিথিং। আবার তুমি যেমন অ্যাজোরের একটা সার্ভিস আছে যেটা হচ্ছে অ্যাপ সার্ভিস, অথবা আদার যেসব সার্ভিসগুলো আছে যেটা প্ল্যাটফর্মে তুমি বিল করতে পারো, তুমি কাস্টমাইজ করতে পারো, তুমি কাস্টমাইজ করে অ্যাপ্লিকেশন রান করতে পারো। এবং যেখানে তোমার ডেভেলপাররা বিল করে, ধরো একটা সার্ভিসের সাথে একটা সার্ভিস অ্যাড করতেছে, একটা এপির সাথে কানেক্ট করতেছে, মানে যেখানে তুমি বিল্ড করতে পারো, দেন দ্যাট ক্যান বি লাইক তোমার যে ফ্রেমওয়ার্ক আছে .NET কোর অথবা .NET এমবেসি, সেটাও তো একটা প্ল্যাটফর্মের উপর তুমি কাজ করছো, দ্যাটস আ প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। ও তার মানে স্যার ওই যে আমরা যেগুলো গুগল শিট ইউজ করি অর সামথিং, ওইগুলো সবই হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ সার্ভিস। নো রে ভাই, বুঝাইতে পারছি না কেন। গুগল শিটে তো তুমি, গুগল শিট কি তুমি বানাইতেছো? স্যার ওর ভিতরে স্যার আমরা তো মানে নিজের মতো করে বানাইতে পারি, মানে গুগল ডক যেগুলো আছে জিনিসগুলো। দ্যাটস আ কন্টেন্ট, বুঝো কিন্তু দ্যাটস আ কন্টেন্ট অথবা দ্যাটস আ ফাংশনালিটি। ইউটিউবের মধ্যে তুমি ভিডিও আপলোড করতে পারতেছো, তোমার গ্রাজুয়েশন সেরেমনি
অথবা আমাদের আজকের ডিসকাশন? Sir, so is an operating system basically a platform? না না না, আপলোডিং সিস্টেম না। তুমি এখানে দেখতেছো কি বলতেছে প্ল্যাটফর্ম এজ সার্ভিস? Yes, sir. So like an বিল্ড OS মানে কি? build. বিল্ড মানে কি বলতো? Build is like something that you create or না না, construct. তুমি বাংলা ইংলিশ বললা, মানে এখানে বিল্ড মানে কি? প্ল্যাটফর্ম এজ সার্ভিসে বিল্ডটা মানে কি? মানে তুমি একটা প্ল্যাটফর্মকে তুমি ইউজ করে কাস্টমাইজ করতে পারো অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্টস। তাই বলে তুমি ধরো তোমাকে কেউ তোমাকে গুগল ম্যাপ ধরো প্ল্যাটফর্ম এজ সার্ভিস, ঠিক আছে? কেন গুগল ম্যাপ কিন্তু তুমি এপিআই দিয়ে কানেক্ট করতেছো এবং তুমি ওটাকে কাস্টমাইজ করতে পারো। গুগল ম্যাপের পিছনে কিন্তু এডিটর আছে, যদি জানো কিনা। গুগল ম্যাপকে তুমি কাস্টমাইজ করতে পারবা অ্যাজ পার ইউর নিডস। তুমি ধরো বাংলা করলা, তুমি ইংলিশ করলা, বা তুমি তো মানে ও একটা ফ্রেমওয়ার্ক তোমাকে দিয়েছে, তুমি ওটার উপর কাস্টমাইজ করতে পারবা। ডেফিনেটলি তুমি ফ্রেমওয়ার্ক ভাঙে চুরে Sir, please continue. বলো, আবার বলো। বললাম স্যার লোকেশন অ্যাড করা যায়, রিনেম করা যায় গুগল ম্যাপে। হ্যাঁ, তো গুগল তাহলে কি, তাহলে গুগল ম্যাপ কি প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস দিচ্ছে না তোমাকে? জি স্যার। হ্যাঁ, Yes. আবার তার একটা ফাংশনালিটি কিন্তু আবার কনজিউমও তুমি করতেছো। যদি তুমি ওইটাকে ডেভেলপ না করো, তুমি খালি কনজিউম করছো, ম্যাপ সার্ভিস ইউজ করছো, তখন সেটা কিন্তু আবার সফটওয়্যার এজ এ সার্ভিস হচ্ছে। Got it, sir. Sir, I've heard of a few platforms like Heroku. Do you happen to have any idea about what it is and how it works? হেরোকু টেরোকু এগুলো হচ্ছে ক্লাউড এনভায়রনমেন্ট, রাইট? Yes, sir. I mean, I just heard like, the basics. I just don't know how it works and what it's used for. না শোনো, হেরোকু বলো, তুমি AWS বলো, অ্যাজোর বলো, এন্ড এভরিথিং দ্যাটস আ ক্লাউড এনভায়রনমেন্ট। বাট যেই ক্লাউড এনভায়রনমেন্টে তোমাকে বিল্ড করতে দেয়, ইউ ক্যান রাইট কোডস, কমান্ডস, তোমার মতো করে কাস্টমাইজ করতে পারবা, সেইটা সেইটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ সার্ভিস। এক্সাম্পল হচ্ছে গুগল ম্যাপ, যেটা হয়তো চলতেছে হচ্ছে গুগলের উপরে, যেটা হয়তো তোমাকে দিতেছে সফটওয়্যার এজ সার্ভিস যখন তুমি কনজিউম করতেছো, রাইট? ঠিক আছে, তাহলে আমি এখন গুগল ম্যাপ সার্ভিসটা নিয়ে আমি লোকেশন দেখতেছি, ইউটিউবে আমার সাথে উপরের সাথে কানেক্টেড, তখন কিন্তু আমি কনজিউম করতেছি, সো তখন সেটা সফটওয়্যার এজ সার্ভিস। আচ্ছা, এখন গুগল ম্যাপ, আমার একটা অ্যাপ্লিকেশন জন্য গুগল ম্যাপকে আমি কাস্টমাইজ করতে হবে, আমাকে বিল্ড করতে হবে। আমি গুগল ম্যাপকে আমি কাস্টমাইজ করতেছি, যে লোকেশন অ্যাড করা যায়, বাউন্ডারি অ্যাড করা যায়, তুমি একটা সার্টেন ও বেলুনগুলোকে অ্যাড করতে পারবা, যে লেটসে আইউবিকে আমি এই জায়গাটার বাইরে রাখবো এবং আমার ম্যাপের বাইরে গাড়ি যেতে পারবে না, সেরকম কাস্টমাইজ করে দিতে পারো তুমি। ওখানকার গুগল ম্যাপের সাথে তোমার আইওটি ডিভাইস ইন্টিগ্রেট করতে পারো, মানে ইউ আর বিল্ডিং সামথিং, বুঝতে পারছি? সো সেইটা হবে তখন প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। আবার গুগলটা তো একটা সার্ভারের উপরে রান হয়, তাই না? গুগল চলতেছে গুগল ক্লাউডের উপরে। সো গুগল ক্লাউড আবার কি করতেছে, তখন হোস্ট হিসেবে কাজ করতেছে, তখন সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। জি স্যার, বুঝতে পেরেছি। So sir, other example বলতে স্যার Salesforce, তো তাহলে প্ল্যাটফর্ম হবে, রাইট? সেলসফোর্স হচ্ছে স্যাস। ও, Salesforce SaaS. হ্যাঁ, কিন্তু সেলসফোর্সের যখন তুমি ওটাকে আবার সেলসফোর্সের জন্য আলাদা ডেভেলপার আছে, তুমি যখন ওটা ডেভেলপ করতেছো দেন তখন তুমি সেটা প্ল্যাটফর্ম এজ সার্ভিস ইউজ করছো। ওকে স্যার, ইউটিউব তাহলে কি হবে? ইউটিউব কি তুমি কাস্টমাইজ করো? না স্যার, মানে জিজ্ঞেস করতেছি ইউটিউব তাহলে কোনটার আন্ডারে পড়তে পারে নাকি পড়বেই না কোনটার আন্ডারে? আইএস ফ্যাস না, ইউটিউব স্যাসের সাথে পারবে, বিকজ তুমি ইউটিউব তো তুমি কনজিউম করতেছো। হ্যাঁ। সো ইউটিউব হচ্ছে তুমি কনজিউম করতেছো, সো ইউটিউব তোমার পড়তেছে স্যাসের উপরে, ইউটিউব চলতেছে গুগল ক্লাউডের উপরে। সো গুগল ক্লাউড এখানে ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিস দিচ্ছে। বুঝতে পারছি? যদি তুমি ওই সময় ভাবতেছিলাম যে সাবস্ক্রিপশন বেসড হইতেই হবে, মানে SaaS টাইপের ইয়াগুলা, মানে যেহেতু সফটওয়্যার এজ এ সার্ভিস দিচ্ছে সাবস্ক্রিপশন বেসড মডেলই ফলো করতে হবে। সাবস্ক্রিপশন সফটওয়্যার বেস সাবস্ক্রিপশন মডেল ফলো করতে হবে, ঠিক আছে।
কিন্তু যদি আমি জিমেলকে সাবস্ক্রিপশন বলি, রাইট, জিমেলকে, হ্যাঁ, সো জিমেল তোমাকে ফ্রি সার্ভিস দিচ্ছে, তাই না? রাইট। রাইট, ফ্রি, তারপর তো এটা তোমার স্যাস সার্ভিস, কিন্তু জিমেল ফ্রি দিচ্ছে কেন? ও ফ্রিটা তো এজ এ তোমাকে বেনিফিট দিচ্ছে, কিন্তু তুমি জিমেলটা কি করো, তোমার যখন 15 GB উপরে আসে, অথবা তুমি যখন জিমেলটাকে আরো বেশি করে তোমার কনজিউম করতে হয়, তখন তুমি কিন্তু সাবস্ক্রিপশন মডেলে চলে যাচ্ছ। হ্যাঁ, তখন প্রিমিয়াম নিতে পারবো। আচ্ছা, আমি একটা ভিডিও দেখাই, তাহলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। SAS is a part of আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে? SAS is a part of আমি একটু স্ক্রিনটা বড় করি। এটা বেসিক্যালি হচ্ছে সফটওয়্যার। কেউ মাইক্রোফোনটা একটু অফ করবা? SAS is a part of almost everyone's daily life. Software as a service, or SaaS, is one of the three main categories of cloud computing and the most common with consumer-level products alongside infrastructure as a service and platform as a service. Simply put, the as a service translates to over the internet. So, SaaS is a third-party application available over the internet with no physical connection to any one device. Your email client is likely SaaS. Google Docs and Microsoft Office 365 are SaaS, providing productivity apps over the internet. For businesses, there's SaaS for sales management, customer relationship management, financial management, human resource management, billing, collaboration, really anything. SaaS applications are used by a range of IT professionals and business users, as well as C-level executives. Leading SaaS providers include Salesforce, Oracle, SAP, Intuit, and Microsoft. Because SaaS eliminates the expense of hardware, maintenance, licensing, and installation, it can be cost-effective. SaaS offerings generally operate on a pay-as-you-go model, offering businesses flexibility. SaaS also offers high scalability for any range of projects and needs, automatic updates, which reduces the burden on IT, and accessibility and persistence, since users can access SaaS content from any internet-connected device and location. But a notable disadvantage is the fact that organizations must rely on outside vendors for the software and have little control. For instance, providers might experience service disruptions, impose unwanted service changes, or fall victim to a security breach. What was the first SaaS your company embraced? Salesforce? Office 365? Let us know in the comments below, and please hit that like button. So, sir, that was kind of my one of my questions. Is how are the software as a services being offered as a pay-as-you-go basis? Like, is a monthly subscription kind of the same as a pay-as-you-go? হ্যাঁ, সো পে অ্যাজ ইউ গো, হ্যাঁ, পে অ্যাজ ইউ গো মডেলটা হচ্ছে, যেমন ধরো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসে পে অ্যাজ ইউ গোটা, মানে পে অ্যাজ ইউ গো হচ্ছে মোস্টলি ক্লাউডের একটা তোমার ফাংশনালিটিস বা বেনিফিটস। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস থেকে তুমি যখন $15 দিতেছো, ধরো নেটফ্লিক্সের জন্য তুমি $15 দিতেছো, রাইট? সো এখানে কিন্তু পে এজ ইউ গোর কোনো অপশন নাই। কেন? তুমি 5টা মুভি দেখলেও $15, না দেখলেও $15। আবার তুমি 1000টা মুভি এক মাসে শেষ করে ফেললা, তারপরে $15। জি স্যার, ওটাই আমি চিন্তা করছিলাম যে স্যার তুমি ওটা তুমি তো হচ্ছে কি ক্লাউডের সাথে তুমি স্যাসটাকে মিলাই ফেলতেছো। ডেফিনেটলি স্যাস এর জন্য ক্লাউড লাগবেই, ক্লাউডের জন্য ইন্টারনেট লাগবে, কিন্তু পে এজ ইউ গো হচ্ছে ক্লাউডের মডেল আর কি। আর স্যাসের মডেলিটি হচ্ছে যে হ্যাঁ, তুমি কনজিউম করতেছো, তুমি সাবস্ক্রিপশন দিয়ে কনজিউম করতেছো, অথবা তুমি ফ্রি কনজিউম করতেছো, হোয়াট এভার মে বি দ্য কেস, তুমি মডেলটা হচ্ছে স্যাস। এখন ফ্রি তুমি কনজিউম করছো কেন? হ্যাঁ, আমরা বললাম ঠিক আছে, তুমি স্যাস ইউজ করছো, আচ্ছা আমার এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেসড, বা তুমি 15 দিনের জন্য ফ্রি ট্রায়াল নাও, তাহলে কি স্যাস হবে না? জি স্যার, তখন তো স্যার রাইট। তুমি পে এজ ইউর সাথে মিলাই দাও না, যে আবার তোমার একই জায়গায় তুমি কিন্তু ওই জায়গা থেকে বেরো আসতে পারছো না। তুমি বাফে খাইতে না গিয়ে স্যার, ভিডিও বলছিল দেখে মানে না না, ভিডিওতে এমন কোনো কিছু বলে নাই,
কিন্তু যে এই বাফে খাইতে গেছো তুমি, তারপরে আলু কয়টা দিচ্ছে অথবা তরকারি কয়টা দিচ্ছে তুমি গুনতে বসছো, তাহলে তো খাইতে পারবে না। সো দ্যাটস এ ডিফারেন্ট জিনিস। তুমি যখন ফ্রি দিচ্ছ, তাহলে এই যে মানুষের ফ্রি টায়ার কেন দেয়? এই যে তোমাদেরকে $100 করে আইবি দিতেছে, না আইবি না, মাইক্রোসফট দিতেছে কেন? দ্যাটস আ ফ্রি। কেন দিতেছে? যে তুমি $100 ইউজ করে তুমি যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবা, তখন তুমি ইউ ওয়ান্ট টেক দ্য সার্ভিসেস। তুমি ব্রিটিশদের চা খাওয়ার গল্প জানো? না স্যার, প্লিজ শেয়ার করুন স্যার। হ্যাঁ, ব্রিটিশদের চা খাওয়ার গল্প হচ্ছে যে ব্রিটিশরা যখন বাংলাদেশের মানুষের চা খাওয়াইতে গেছিল, তখন মানুষকে চা খাইতে চাইছিল না, বিকজ তখন নোবডি এভার হ্যাড টিজ এন্ড এভরিথিং। তো সবাই করে কি যে তখন ওরা করলো কি, ফ্রি চা খাওয়ানো শুরু করলো। মানুষ খায় না খায় না, তখন ওরা বলছিল চা খাইলে ঘুম কাটে, মাথা ব্যথা করে, এই করে না সেই করে করে আমাদেরকে ফ্রি ফ্রি চা খাওয়াইছে। তো চাটা খাওয়ায় মানুষজন অভ্যস্ত হয়ে গেছে, দিনে 2 বেলা 3 বেলা চা না খেলে হয় না, কেউ কেউ রাত্রে চা না খেলে ঘুম আসে না, এরকম যখন অভ্যস্ত হয়ে গেছে, তখন তারা অল অন এ সাডেন পয়সা চার্জ করা শুরু করলো। হ্যাঁ, ধরো হয়তো কয়েক পয়সা বা সামহার রাউন্ড দেয়। তখন মানুষজন তো বিরক্ত হয়ে গেল, পয়সা দেওয়ার চার্জ করছে, খামুই না। কারণ খাইতে না খাইতে খাইতে যেহেতু অভ্যস্ত হয়ে গেছে, তখন কথায় হোক শরীরে হোক জিনিস তো মানছে না, জিম আসে, রাত্রেবেলা ঘুম আসে না, অমুক আসে, তখন মানুষ ঠিকই পয়সা দিয়ে খাচ্ছে। ফ্রি সার্ভিসটা হচ্ছে ব্রিটিশদের চা খাওয়ানোর মতো, যে তোমাকে $100 ফ্রি দিচ্ছে, তুমি ইউজ করে দেখলে আরে জোশ, তো সুপার জিনিস, আমার তো এটাই দরকার। তখন তুমি $100 যখন শেষ হয়ে যাচ্ছে, তখন তুমি ডেফিনেটলি কারো না কারো ক্রেডিট কার্ড হোক, পয়সা খরচ করে তুমি সার্ভিসে নিবা। আমি কি তোমাকে বুঝাইতে পারছি না? স্টিল তুমি এখনো পে এজ ইউ গোতে আসো? না স্যার, তুমি এখনো পে এজ ইউ গোতে থাকো, তাহলে আমার 9:30টার পরে কিন্তু এক্সট্রা ক্লাস নিতে হবে তোমার জন্য। স্যার প্লিজ। হ্যাঁ, মানে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করো। ওকে, আচ্ছা, আমরা তাহলে এটা গেল। সো আমরা ভিডিওটাও দেখলাম। সো অ্যাডভান্টেজেস অফ SaaS হচ্ছে মোস্টলি ফর দ্য গেইন অ্যাক্সেস, ERPs। হ্যাঁ, দেখো ERP SaaS অ্যাপ্লিকেশন গুলো ইউজার্স, you don't have to purchase, install, updates, maintain any hardware. So SaaS makes even sophisticated enterprise applications such as ERP, CRM, organization users to buy, deploy, required manage infrastructure software for by themselves. আচ্ছা, pay only use or pay, যেমন pay only what you can use। হ্যাঁ, এটা হচ্ছে যখন কোন SaaS গুলো থাকতেছে, যে SaaS গুলো হচ্ছে তুমি কনজিউম করছো, বাট তোমাকে বলতেছে যে হ্যাঁ তুমি এইটুকু ইউজ করো, তুমি একটু কনজিউম করতে পারবা। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে যেমন ধরো তুমি $15 তোমাকে বাউন্ডারি করে দিছে, বাট বাউন্ডারিতে তুমি $15 পর্যন্ত ইউজ করতেছো, তুমি $15 বেশি আর দিতেছো না। কিন্তু তুমি যখন $15 ক্রস করতেছো, তখন তুমি $15 ক্রস করার পরে একটা সার্টেন নেক্সট তুমি প্রাইস লিমিটে যাচ্ছ, তখন তুমি যতটুকু তোমার ইউজ হচ্ছে ওইটুকু কিন্তু ওরা চার্জ করছে। লাইক $15 তোমার হচ্ছে, তোমার বেশি চার্জ করতেছে না, কম চার্জ করছে না। সো তোমার পে ইউজ ফ্রি ক্লায়েন্ট সফটওয়্যার, যেটা বলতেছিলাম, ফ্রি হিসাবে ইউজ করা, মোবাইলাইজ ইউর ওয়ার্কফোর্স ইজিলি। মানে SaaS তোমার যখন যে কোনো জায়গাতে তুমি ইউজ করতে পারবা, ইউ ক্যান ইউজ ফ্রম জঙ্গলের ইন্টারনেট থাকলেও, অ্যামাজন জঙ্গল থেকেও তুমি ইউটিউব দেখতে পারবা, নেটফ্লিক্স দেখতে পারবা, এন্ড এভরিথিং। সো অথবা তুমি এখন যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তো SaaS is very, the beauty of SaaS is like you can work from anywhere, any place. So access application data from anywhere are top advantage of choosing SaaS for business. So এইটা তো গেল SaaS এর। আমাকে এখন একটু আগে যাইতে হবে, বিকজ I answer so many question and confusing গুলাকে ক্লিয়ার করতে গেলে, that's the reason why হয়তো আমরা কিছু টাইম, I'm not saying our stage, but we have to go fast. So এগুলা তো উপরের গুলা গেল হচ্ছে জেনারেল অ্যাডভান্টেজেস। বাট তুমি যদি একটা বিজনেস করো, বা যারা বিজনেস এর ক্ষেত্রে চিন্তা করতেছো, অথবা একটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে সে SaaS কেন নিবে? বিকজ অফ কস্ট ইফেক্টিভ, যে সফটওয়্যার ভেন্ডর হোল্ডস অল দ্য মেইনটেনেন্স ইনফ্রাস্ট্রাকচার কস্ট, অ্যাক্সেসিবল, সব যে কোনো জায়গা থেকে এনিওয়্যার, ওয়েব ব্রাউজার হলে তুমি অ্যাক্সেস করতে পারবা, স্কেলেবল, যখন দরকার তুমি স্কেল করতে পারবা, এনি টাইম উইদাউট হ্যাসল। সো কাস্টমার ক্যান চেঞ্জ দেয়ার ইউজার প্ল্যান এনি টাইম। তো ওইটার জন্য কতটুকু সার্ভার বাড়বে কি কমবে সেটা নিয়ে দে ডোন্ট হ্যাভ টু ওয়ারি। ইজি টু ইন্টিগ্রেট, তোমার SaaS এর সাথে মাল্টিপল ইন্টিগ্রেশন করা যায় আদার প্ল্যাটফর্মের সাথে, বিকজ অফ API অ্যান্ড আদার ইন্টিগ্রেশন পলিসি। ডেফিনেটলি সিকিউর, বিকজ ডেটা সেন্টার যখন গুগল যখন আমরা ইউজ করি, জিমেল অ্যান্ড আদার্স, আমরা তো সবসময় চিন্তা করি যে হ্যাঁ, দে গিভ দ্য প্রিমিয়াম অফ সার্ভিসেস অ্যান্ড মোস্টলি সিকিউর। সো কাম উইথ ফ্রি সার্ভিস, যেটা বললাম যে ফ্রি সার্ভিস থাকলে
সুবিধা যে তুমি ফ্রি সার্ভিস ইউজ করে তুমি পরে তুমি যেতে পারো, ইজি টু ইউজ অ্যান্ড অফার ফ্রি ট্রায়ালস। হ্যাঁ, যে ভেন্ডর অ্যালাউ করে অফার ফ্রি ট্রায়ালস আমাদের। হ্যাঁ, তো নাইমুল পরীক্ষা আছে ওদের? জি স্যার, আমি কি শুরু করে দেবো স্যার? হ্যাঁ, না আমি তো তোমার কোশ্চেন দিই নাই। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে জাস্ট একটা মিনিট পর আমি দিয়ে দিচ্ছি। আমি তাহলে এখন আমরা একটু 5 মিনিটের একটা ব্রেক নিই সবাই। তোমরা কোশ্চেন দিবা হচ্ছে নাইমুল, আর কে দিবা? আরেকজন ছিলা নাইমুল আর কি? স্যার আমি অভিষেক শিকদার। আচ্ছা তুমি কিটা। আচ্ছা আমি এখন সবাই কে দিবা? তিনজন কেমনে হলো? প্রথম ছিল দুইজন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো সবাই জাস্ট 5 মিনিটস ব্রেক নাও। আমি জাস্ট কোশ্চেনটা বুঝাই দিয়ে আবার আমরা 5 মিনিট পরে জয়েন করছি। আচ্ছা 5 মিনিট না, 10 মিনিটস ব্রেক নাও। 8টা 10 আমরা আবার ব্যাক করছি। ওকে, হ্যাং অন আ মিনিট। আমি তোমাদের কুইজ অ্যাসাইন করছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি একটু কুইজগুলা বলি। শিওর স্যার। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস, যেহেতু আমরা এখন ফুল পরীক্ষার মধ্যে নাই, তোমরা তিনজন খালি পরীক্ষা দিচ্ছ, সো এই 10 মিনিটস এর মধ্যে যা যা কোয়েশ্চেন আছে তোমরা করবা। ক্লাসের মাঝখানে প্লিজ ডু নট আস্ক মি দ্য কোয়েশ্চেন্স, তাহলে আমাদের কিন্তু পড়াটা আমাদের পিছিয়ে যাবে। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে চ্যাট বক্সের মধ্যে দিবা, বাট মেক শিওর যে এই 10 মিনিটের মধ্যে তোমরা যা বুঝার বুঝবা, বিকজ যেহেতু তোমরা ফুল মহফিলের সাথে পরীক্ষা দাও নাই, সো তিনজনের জন্য আমি আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ফুল টাইমিং এন্ড এভরিথিং। সো তোমাদের হাতে 5 মার্ক হচ্ছে তোমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে ধরো 1 এর এ অথবা বি অথবা সি অথবা ডি অথবা সবগুলা যেটা তোমরা মনে করো সেটা ওই অ্যান্সার গুলা লিখে দিবা। তোমরা লিখবা হচ্ছে গুগল ক্লাসরুমে লিখবা, কেউ ওয়ার্ড ফাইল দিতে পারো, কেউ পিডিএফ দিতে পারো। হাতে লেখাটা আমি প্রেফার করি না বা করতে চাচ্ছি না, বিকজ হাতে লেখা অনেক সময় পড়া যায় না। সো তোমরা এই কোয়েশ্চেনগুলো মাল্টিপল চয়েস 10টা কোয়েশ্চেন 5 মার্ক তোমরা লিখে 2 এর এ যদি অ্যান্সার হয়, 2 এর বি যদি অ্যান্সার হয়, 2 এর এ বি লিখলেই হবে, পুরো জিনিসটা ট্রু ফলস লেখা লাগবে না। মাল্টিপল চয়েস থেকে আর কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, সো তিনজনের কিন্তু কোনো কোয়েশ্চেন নেই। সো ডু নট আস্ক মি দ্য কোয়েশ্চেন যে স্যার এইটার কি এ না বি হবে, 3 না সি হবে, বিকজ আমরা তোমাদের ক্লাসের মাঝখানে আমি পড়ানো শুরু করবো। সো বুঝে গেছো তোমরা? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে
পার্ট টু হচ্ছে কেস স্টাডিজ। কেস স্টাডিজের মধ্যে তোমরা কেস স্টাডিটা ভালো করে পড়ো। তোমরা একটা আইটি কোম্পানির ম্যানেজার, তোমাদের একটা ডেটা সেন্টার, লোকাল সার্ভারের মধ্যে ডেটা সেন্টার হোস্ট করা আছে। সো একটা এমডি সে বলতেছে যে ভাই আমি ই কমার্সের বিজনেস স্টার্ট করতে চাই এবং ইনভেস্ট করতে চাই গ্রোথে, এবং সে খুব টেক সেভি পার্সন, হি নোজ টেকনোলজিস এন্ড এভরিথিং, লাভ উইথ দ্য নিউ টেকনোলজি। দ্য কাস্টমার উইল ইউজ দ্য সার্ভিসেস, হি গেভ ইউ, সে তোমাদেরকে 6 মাস থেকে 3 বছরের প্ল্যান দিছে, মানে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের প্ল্যান দিছে। সিন্স এটা নতুন বিজনেস, এমডি ইজ অলসো কনসিডারিং দ্য কস্ট। যেহেতু এটা তার নতুন বিজনেস, এমডি কনসিডার করছে কস্টটা কি হবে, আমরা কি অন প্রেমিসেস থাকলে ভালো নাকি পাবলিক ক্লাউডে থাকলে ভালো। তো তুমি অ্যাজ এ আইটি ম্যানেজার যে অলরেডি কোর্স করছো সিএসসি 472 নাশিদ স্যারের আন্ডারে বললে তো আবার অন্যরকম হয়, যে নাশিদ স্যারের তোমাদের কোর্সটা নিছেন, ইউ আর ব্লেসড এনাফ টু পার্টিসিপেট দ্যাট কোর্স। সো সেখান থেকে তোমরা পাস টাস করে আইটি ম্যানেজার হইছো, এন্ড ইউ নো ইউ হ্যাভ এ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অফ কাজের। তোমরা বলবা যে ই কমার্স প্ল্যাটফর্মের জন্য পাবলিক ক্লাউড ভালো হবে নাকি না প্রাইভেট ক্লাউড ভালো হবে। হ্যাঁ, এইটা তোমরা নিজের ভাষায় লিখবা, ওই যে ইন ইংলিশের মতো নিজের ওয়ার্ডে, এবং কোনটা তোমরা সাজেস্ট করবা বেসড অন দি কেসেস সেটা তুমি বলবা, ডেসক্রিপশন দিবা এন্ড এভরিথিং। দিস ইজ 10 মার্কস। হ্যাঁ, কেউ যদি 2-3টা পয়েন্ট দাও তাহলে যেটা হবে কি, যে পুরো জিনিসটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারবে সে কিন্তু বেশি নাম্বার পাবে। সো আমি কিভাবে খাতা দেখি যে যে ভালো করে এলাবোরেট করতে পারছে, বুঝাইতে পারছে, তাই বলে রচনার মতো না যে ওই পাবলিক ক্লাউডের সাথে পেজ ইউ গো, পেজ ইউর সাথে অমুক, অমুকের সাথে অমুক, তা না। ইউ হ্যাভ টু বি স্পেসিফিক অন ইয়োর ওয়ার্ডস। হ্যাঁ, কপি পেস্ট করলে আসলে কেস স্টাডিতে মার্ক পাওয়া যায় না। সো এটার মার্ক হচ্ছে 10 মার্ক। আরো কোনো কোয়েশ্চেন? Yes, sir. Thank you. No, sir. আরেকজন? নো স্যার। ওকে, গুড। সো স্যাম্পল 3, পার্ট 3 তে হচ্ছে 15 মার্ক। সো প্রত্যেকটার ক্ষেত্রে দেখবো অর আছে, যেমন ধরো 1-এর অর হচ্ছে 2, সো এই 1 আর 2 এর মাঝখানে একটা লিখবা, এবং যেটা লিখবা সেটা কোয়েশ্চেন 1 এর জায়গায় অ্যান্সার 1 দিয়ে দিলা, অথবা কোয়েশ্চেন 2 হলে অ্যান্সার 2। 3 আর 4 এর মাঝখানে একটা অর। হ্যাঁ, এইখানে 3 আর 4টা আসলে রিপিট হয়ে গেছে, সো সেই ক্ষেত্রে সরি ফর দ্যাট, সেই ক্ষেত্রে তোমরা এই কপিটা করে তারপর অ্যান্সারটা দিও, তাহলে আমি বুঝে যাবো তোমরা কোনটা করতেছো। মানে হচ্ছে ধরো এখান থেকে তুমি 3 আর 4 করলা, সো এখানে যে 3 আর 4 রিপিট হয়ে গেছে, তোমরা এটাকে কপি করে বসায় বললা যে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে ইউজ অফ দ্য ক্লাউড সার্ভিস, অথবা এটা লিখলে এটা ইউজ অফ দ্য ক্লাউড সার্ভিস। এই দুইটার ক্ষেত্রে তোমরা কোয়েশ্চেন গুলা লিখে অ্যান্সার গুলা দিলে আমাদের সুবিধা, আমি বুঝতে পারবো 3 আর 4 কোনটা তোমরা দিতেছো। আচ্ছা, এই গেল 3 আর 4। সো এটার মধ্যে একটা অর আছে, এটার মধ্যে একটা অর আছে। 3 নাম্বার 3 আর 4 এর মধ্যে একটা অর আছে। হ্যাঁ, 5 নাম্বারটা হচ্ছে ফিক্সড, এটার সাথে কোনো অর নাই। এটা হচ্ছে 5 থিংস টু নো শিফট বিজনেস ড্রাইভার। কেন তুমি ক্লাউডে মুভ করার বিজনেস ড্রাইভার গুলা কি, সেটা তোমরা 5 থিংস দিতে হবে। সো এখানে হচ্ছে 15 মার্কস। কোয়েশ্চেন? স্যার আমারটাতে হচ্ছে গিয়ে আপনার নাম্বারিং গুলো উল্টাপাল্টা, মানে আপনি যেভাবে বলছেন ওভাবে না। আমার প্রথমে পার্ট 1-এ যেমন ছিল হচ্ছে স্যার এই কোয়েশ্চেন গুলো, পার্ট 2-তে এমসিকিউ, আর পার্ট 2 লেখা আবার কেস স্টাডি, বাট আই থিঙ্ক ওটা পার্ট 3 হবে। মানে এটা আপনি কি স্যার অন্য আরেকটা পোস্ট করেছেন? কারণ এটা বোধহয় আগের যে কুইজটা সেটারটা। আমি তো একটাই পোস্ট করেছি স্যার, আমারটাও সেম। মানে স্যার পার্ট এখন যেটা বলছেন এটা স্যার পার্ট 1 এর কোয়েশ্চেনস গুলো, আর নাম্বার 5 স্যার আমারটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে ইওর ওয়ার্ক ইন ক্লাউড সার্ভিস কোম্পানি এন্ড ইউ নিড টু প্রেজেন্ট আ সিনারিও অফ দ্যাট। এটা পারফেক্ট, দিস ইজ নাম্বার 5। সো এটা পার্ট 1 এর। ওকে ওকে, এটা আসলে হয়ে গেছে। হ্যাঁ, 28 তো। আচ্ছা, আমি আরেকটা তোমাদেরকে পোস্ট করছি, সরি ফর দ্যাট। আমি যেটা দেখাচ্ছি সেটা আসলে
এখন দেখো তো ঠিক আছে কিনা? আচ্ছা এখন তোমরা Yes, sir. এখন Yes, ঠিক sir. আছে? Yes, sir. Ji, sir. Yes, sir. This is there. So now it's okay, right? Yes, sir. হ্যাঁ, সো আমি ওইটা আনফর্চুনেটলি যে যা হয়, তো বুঝতে পারছি তাহলে। Yes, sir. বুঝতে পেরেছি। Yes, sir. Perfect. পারফেক্ট স্যার হ্যাঁ। পার্ট 3 তে স্যার আমরা কয়টা মোড অ্যান্সার করতে হবে? ওই যে দেখো একটার সাথে একটা অর আছে, একটার সাথে একটা অর আছে। সো হ্যাঁ মানে স্যার এক কোশ্চেন 1 আর 2 এর ভিতর যে কোনো একটা আমি অ্যান্সার করলে তো হবে? অর বলতে তুমি কি বুঝো? মানে স্যার এইটা নাহলে আরেকটা, দুইটা একটা দুইটাই। হ্যাঁ, তুমি দুইটা অ্যান্সার করলেও তুমি 3 মার্ক পাবা, একটা অ্যান্সার করলে। ওকে স্যার। অর ভাই এটা তো কমন সেন্স। হ্যাঁ আচ্ছা, সো এক আর আবার আবার বলছি যেহেতু এটা মানে মাই প্রবলেম যে আমি অন্য কোশ্চেন অ্যান্সার পেপার তোমার দিচ্ছি। সো 1 আর 2 এর মাঝখানে আচ্ছা আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করি, মিনিট। আচ্ছা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? দুজন তিনজন? Yes, sir. আচ্ছা, সো Yes, sir. 1 আর 2 এর মাঝখানে একটা লিখবা, 3 আর 4 এর মাঝখানে একটা লিখবা। সো হোয়াট আই ডিড আ মিস্টেক, 3 আর 4 রিপিট হয়েছে, বাট কোশ্চেন গুলো ডিফারেন্ট। সো সেই ক্ষেত্রে তোমরা ধরো লিখবা কি 3 নাম্বার যদি দাও, ক্লাউড সার্ভিস, ইউজ অফ ক্লাউড সার্ভিস, এই ওয়ার্ডটা লিখে তারপরে অ্যান্সারটা লেখা শুরু করবা। 4 নাম্বার যদি দাও, এটাকে কপি করে লিখে শুরু করো, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড 3 আর 4 এর মাঝখানে তুমি কোনটা লিখছো, আর এখানকার 3 আর 4 এর মাঝখানে কোনটা লিখছো সেটা আমি বুঝতে পারলাম। বুঝতে পারছি? এখানে ডেসক্রাইব স্টোরেজ এজ এ সার্ভিস, ডেটাবেস এজ এ সার্ভিস অর সিকিউরিটি এজ এ সার্ভিস। তার মানে কি তুমি 11টা মেজর ক্যাটাগরিজ লিখবা, লেখার পরে যে কোনো দুইটা না, এখানে ডেসক্রাইব স্টোরেজ এজ এ সার্ভিস এটা কিন্তু ডিফল্ট, এটার পাশে ইদার ডেটাবেস এজ এ সার্ভিস অথবা সিকিউরিটি এজ এ সার্ভিস তোমাকে লিখতে হবে। অর আছে কিন্তু এখানে একটা। অল গুড? Yes, sir. Thank you, sir. থ্যাংক ইউ, গুড লাক। Yes. Sir, Thank you, sir. last year যেটা একদম last question number 5, what are the 5 things to know? এটা কি we have to answer? এখানে তো or নেই কোনো। ইয়েস। আচ্ছা এটা we have to answer. Okay. ডান, ঠিক আছে। Okay, thank you, sir. আচ্ছা, সো আমরা ছিলাম অ্যাডভান্টেজের মধ্যে। সো অন্যরা ব্যাক করছো? Yes, sir. ওকে, সো অ্যাডভান্টেজেস অফ আমরা বিজনেসের ক্ষেত্রে দেখালাম। আচ্ছা, এখন অর্গানাইজেশন ওয়াইজ আমরা সার্ভিসগুলো নিয়ে যখন বলতেছি, তখন অর্গানাইজেশন ওয়াইজ আসলে কত পার্সেন্টকে ইউজ করে? তো স্মল বিজনেসের ইউজ করে হচ্ছে 77%, বাট মিডল সাইজ বিজনেসগুলো অলমোস্ট 99% স্যাস সার্ভিস বা স্যাস সলিউশন ইউজ করে। কেউ একটা করে, কেউ মেনি করে। আচ্ছা, তো এখন মোস্ট কমন টাইপস, এখন স্যাসের মধ্যে কিছু টাইপ আছে যে তোমার কিরকম স্যাস। তো স্যাস মার্কেট ইজ হিউজ। তুমি যদি বলো তো সেই ক্ষেত্রে এটা তোমার গত বছর 2020-তে ওয়ান অফ দ্য মানে ওয়ার্ল্ডের লার্জেস্ট স্যাস প্রোভাইডার হচ্ছে সেলসফোর্স, অথবা প্রথম স্যাস কোম্পানি হচ্ছে সেলসফোর্স, অথবা প্রথম ক্লাউডে আসা কোম্পানি হচ্ছে সেলসফোর্স। তারা নিজেরাই যেহেতু কোভিড অ্যান্ড এভরিথিং এ $17.1 বিলিয়ন 2020-তে একাই ইনকাম করছে। সো আমার এই জিনিসটা স্যারিসে দেওয়ার কারণ হইতেছে যে তোমরা বুঝবা যে আসলে স্যাসের গুরুত্ব কোভিডে অনেক বাড়ছে, বিকজ পিপল ডোন্ট ওয়ান্ট টু ইউজ রেডিমেড সার্ভিসেস। আচ্ছা, while we complete the list of the SaaS services, হ্যাঁ, সো আমাদের কি কি জিনিস সার্ভিস থাকতে পারে? আমাদের লেটস সে সিআরএম হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে যে তোমার কাস্টমার রিলেশন কে লাইক কাস্টমারের ফোন কল, সোশ্যাল মিডিয়া, কাস্টমারের এঙ্গেজমেন্ট, কাস্টমারের লয়্যালটি, ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং মানে হচ্ছে ইমেলে কোনো মার্কেটিং করলে যেটা আসে যে আমার এই সার্ভিসগুলো লঞ্চ করা হয়েছে, এই ইউজ কেসেস, এই ইউজার আইডি বলবো না, এই ইউজার, এই কাস্টমার আমাদের হয়েছে, একটা কেস স্টাডি দিচ্ছি,
সেই কেস স্টাডি দেখে যদি কাস্টমার বলে আরে দ্যাটস আ গুড অ্যাপ্রিসিয়েটেড, আচ্ছা আমি একটা ডেমো সেট করি, ডেমো সেট করার পর সেই কাস্টমার যদি কাস্টমার হিসেবে ট্রিট হয়, তাহলে পুরো ট্র্যাকিং ইনফরমেশন ফ্রম কাস্টমারের ইনিশিয়াল ডিসকাশন থেকে শুরু করে কাস্টমার হওয়া পর্যন্ত এই পুরা অ্যানালিটিক এআই সার্ভিস সবকিছু সহ কোনো সিআরএম টুলের মাধ্যমে করা যায়। যেমন সেলসফোর্স সিআরএম, নেটসুইট, হাবস্পট সবই হচ্ছে সিআরএম সলিউশন। অ্যাকাউন্টিং সলিউশন মানে অ্যাকাউন্টিং সিস্টেম, যে অ্যাকাউন্টিং সিস্টেম যদি তুমি সাবস্ক্রিপশন ওয়াইজ দাও, ক্লাউডে রাখো, স্যাসের ফাংশনালিটি গুলাকে ফিল হয়, তাহলে অ্যাকাউন্টিং সলিউশন গুলো হচ্ছে স্যাসের প্রোডাক্টের মধ্যে পড়ে। লাইক জেরো, কুইকবুক অনলাইন চলতেছে। প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে চলছে, কেউ কেউ কাজ করছে তোমার ট্রেলো, কেউ আসানা, কেউ জিরাতে কাজ করতেছো, অথবা স্মার্টশিট করতেছো। এইচআর সলিউশনের মধ্যে, এইচআর সলিউশন মানে হচ্ছে কি, যে কোনো এইচআর হিউম্যান রিসোর্স সলিউশন মানে পেরোল, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং মাঝে মাঝে হয়তো এইচআর এর সাথে থাকে, পেরোল, টাইম ট্র্যাকিং, হ্যাঁ, তারপর স্ক্রিনিং, হায়ারিং, পারফরমেন্স ইভ্যালুয়েশন, সবকিছু যখন একটা সলিউশনের মধ্যে থাকে সেটাকে বলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সলিউশন। সেটার মধ্যে যেমন কি থাকে, জোহো, পিপল, ওয়ার্কডে, এইচসিএম সবই হচ্ছে সাবস্ক্রিপশন বেস হলেই স্যাস এর মধ্যে পড়ছে। ইআরপি সলিউশনের মধ্যে লাইক নেটসুইট, মাইক্রোসফট ডায়নামিক্স, স্যাপ ইআরপি, ওরাকেল ইআরপি সবকিছুই কিন্তু পড়তেছে হচ্ছে তোমার ইআরপির মধ্যে, যেটা ফুল সে সিআরএম, এইচআর, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, বিলিং, ইনভেন্টরি, ই কমার্স, মার্কেটিং সবগুলা একসাথে কাস্টমাইজ করা থাকে। হ্যাঁ, সো সেটা তোমার যে করতেছে। ওয়েব কনফারেন্স টুল লাইক জুম, গুগল হ্যাং আউট, স্কাইপ সবই চলতেছে সাবস্ক্রিপশন বেস দিয়ে। সো এটাও কিন্তু স্যাসের মধ্যে পড়তেছে। ইএইচআর, ইলেকট্রনিক হেলথ রেকর্ড সফটওয়্যার, সেটাও করতেছে সফটওয়্যার। ই কমার্স প্ল্যাটফর্ম লাইক শপিফাই, বিগ কমার্স, সেলসফোর্স কমার্স ক্লাউড, উইক্স স্যাসের মধ্যে পড়ছে। বিলিং সলিউশন, তুমি যখন কোনো পেপ্যাল, স্ট্রাইপ অথবা অ্যামাজন পেমেন্ট দিয়ে ইউজ করতেছো, সেই সলিউশনগুলো হচ্ছে স্যাসের সলিউশন। কোলাবোরেশন টুল মানে হচ্ছে ড্রপবক্স, ওয়ান ড্রাইভ দিয়ে তুমি যখন কোলাবোরেট করতেছো, অথবা ইয়ামার আগে একটা সেপারেট কোম্পানি ছিল, পরে বোধহয় মাইক্রোসফট কিনে নিয়েছে, হ্যাঁ মাইক্রোসফট কিনে, স্ল্যাক, ড্রপবক্স সবই হচ্ছে কোলাবোরেশন টুল। হ্যাঁ, সেই কোলাবোরেশন টুলের মধ্যে তুমি এবং ফাইল শেয়ারিং অপশন যদি থাকতেছে, সেগুলাও স্যাসের মধ্যে পড়তেছে। গ্লোবাল পাবলিক ক্লাউড মার্কেটে দেখো স্যাস প্যাস একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও, 2020 পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে, ধরো এখন আমরা স্যাস পড়লাম, প্যাস পড়লাম, অথবা আইএস পড়লাম, এটাকে যদি আমরা একটু একটা এক্সাম্পলের মধ্যে দিতে চাই, যে লেটস সে তুমি একটা কার ওন করো, সেটা তোমার যদি অন প্রেমিসিস সলিউশন হয়, তুমি যখন এটাকে লিজ দিবা, লিজ দিতেছো যে ভাই আমি লিজ দিতেছি আপনার কাছ থেকে এই গাড়িটা, সেই গাড়িটা যখন লিজ দিতেছো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লিজ দিতেছো তখন সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসের মধ্যে পড়তেছে। তুমি লিজিং সাম সফটওয়্যার, রেন্ট করতেছো, লিজ রেন্ট। প্ল্যাটফর্ম এজ সার্ভিস হচ্ছে কি, মানে ট্যাক্সি, ট্যাক্সি মানে কি, তুমি ট্যাক্সিতে করে বসতেছো এবং তুমি বলতেছো ভাই আমার এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যেতে হবে, হ্যাঁ আমাকে সেখানে নিয়ে যান। এই ট্যাক্সির মধ্যে তুমি বসতেছো, তো আরেকজন লোক বসতেছে, মোস্ট ক্ষেত্রে ট্যাক্সির মধ্যে নিজেই বসতেছো। আর বাসের ক্ষেত্রে হচ্ছে, ধরো একটা বাস তোমাকে ওই রুট থেকে ওই রুটে নিচ্ছে, কিন্তু তুমি কিন্তু শেয়ার করতেছো রিসোর্সেস, টাকা পয়সা, রুট ওয়াইজ, সাবস্ক্রিপশন ওয়াইজ এর মতো তুমি শেয়ার করতেছো। আচ্ছা, আমরা যদি এটাকে লেখাপড়ার মধ্যে আসি, যে অন প্রেমিসিস আইটি ইনফ্রাস্ট্রাকচার ইজ লাইক ওনিং এ কার। When you buy a car, you are responsible for maintenance, upgrading of buying a car. আচ্ছা, on premises টা infrastructure as service is leasing a car. When you lease a car, you need to choose the car where you want to drive it at, কতক্ষণ, whenever you want, wish, but the car is not yours. গাড়ি তোমার না, তুমি রেন্ট করতেছো, লিজ করতেছো। তার মানে তুমি যখন গুগলে ক্লাউড ইউজ করছো, ক্লাউড কিন্তু গুগলের, বাট তুমি রেন্ট করতেছো। তোমার যখন তুমি আর চালাতে পারবে না, তুমি তখন বন্ধ করে দিচ্ছ, অথবা তুমি যখন বিল দিতেছো না, গুগল তোমার বন্ধ করে দিচ্ছে, রাইট? সো ইউ আর লিজিং আ কার। Platform as a service is like a taxi. You don't drive a taxi yourself, but you can simply tell driver when you need to go and relax, seat belt back করে। মানে তুমি যখন তুমি
ইউ ডোন্ট ড্রাইভ দ্য ট্যাক্সি বাই ইয়োর সেলফ। তুমি কিন্তু ট্যাক্সির মধ্যে যখন বসতেছো প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসের ক্ষেত্রে, তুমি কিন্তু তোমার যখন দরকার সিম্পলি টেল দ্য ড্রাইভার ইউ নিড টু গো, মানে তুমি যখন কোড করতেছো অথবা এপিআই কানেক্ট করতেছো, তুমি সেভাবে তুমি নতুন নতুন অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করছো অথবা কোনো কোনো ক্ষেত্রে বিল করার জন্য বিল করতেছো। SaaS is like a bus, you know, bus have assigned routes, like assigned subscription, 5 GB হলে তো 10 GB হলে তো করেন, and share the rights with the passengers. তুমি শেয়ার সার্ভিসের মতো তুমি ইউজ করছো, তো অ্যাক্সেস সার্ভিস তুমি ইউজ করছো, আরেকজন ইউজ করছো, আরেকজন সবাই ইউজ করতেছে, কমন ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করছে, লো কস্ট। আরো কোনো কোয়েশ্চেন? স্যার একটা কোশ্চেন আছে, যেমন স্যার আমরা গুগল কোলাবরেটরি ইউজ করি স্যার, ওইটা কিসের আন্ডারে পড়বে? গুগল কোলাবরেটরিতে আমরা কোড করতে পারি, আমরা ধরেন বিল্ড করতে পারি আই গেস। তুমি যদি বিল্ড করতে পারো তাহলে সেটা আবার প্যাচের মধ্যে পড়বে, কিন্তু আবার তুমি যখন কোলাবোরেট করতেছো, কোলাবোরেট হলে কোলাবোরেশনের যে সফটওয়্যার আছে, যেমন ধরো এই যে দেখো এটা কি ড্রপ বক্সের মতো যদি হয়, ড্রপ বক্সের মধ্যে তুমি কিন্তু একটা ফাইল তুমি শেয়ার করছো, ইউ ক্যান কোলাবোরেট, হ্যাঁ, তখন কিন্তু এটা আবার স্যাসের মধ্যে পড়ে যাচ্ছে। যেমন গুগল কোলাবে হচ্ছে গিয়ে ওই যে কোলাবরেট তো করা যায়, আর ওই হোস্টেড ভাবে লাইক ভিএম ইউজ করতেছি রাইট, অনেকটা, রাইট স্যার? হ্যাঁ, তুমি শুনো, ওইটা যখন তুমি ইউজ করছো তুমি ডেফিনেটলি কোন তো ভিএম এর উপর রান করাইতেছো, রাইট? হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, এনি কাইন্ড অফ SaaS তো একটা কোনো ভিএম এর উপর রান করতেছে, রাইট? হ্যাঁ, রাইট। সো এনি কাইন্ড, তো ওই ভিএমটা কিন্তু আসলে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস দিচ্ছে তোমাকে, SaaS কে। আচ্ছা। আর তুমি SaaS হিসেবে তুমি ওন করতেছো কি? তুমি ওন করছো পুরো জিনিসটা, তুমি সফটওয়্যার, হার্ডওয়্যার, ভিএম সবকিছু ইউজ করছো, এবং অ্যাজ এ কনজিউমার সে কিন্তু ওই ইয়েটা ইউজ করতেছে না। তুমি এখন ইন্টারনেট, তুমি এখন এই ক্লাস করছো দেখে তুমি এখন বুঝতে পারবা, ও আচ্ছা আচ্ছা, গুগল আমাকে দিতেছে, নেটফ্লিক্স দিচ্ছে। নেটফ্লিক্স মোস্টলি রান হয় হচ্ছে AWS ক্লাউডে, আই এম নট শিওর অ্যাজোর ইউজ হয় কিনা। সো নেটফ্লিক্সের জন্য ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস দিতেছে অ্যামাজন। নেটফ্লিক্স তোমাকে কনজিউম করতেছো, তুমি SaaS হিসেবে ট্রিট করতেছে। বুঝতে পারছি? তাহলে স্যার ওই যে SaaS-ই হবে গুগল কোলাব, রাইট? সো এই যে ম্যানেজ বাই ভেন্ডর, এগুলো আমরা অলরেডি আগে দেখাইছিলাম। আচ্ছা, এন্ড ইউজার কাছে ক্ষেত্রে, সো যেমন ধরো এখানে এটা বলা হচ্ছে কি, ধরো SaaS এর ক্ষেত্রে, ধরো এখানে SaaS ক্ষেত্রে মূলত হচ্ছে কনসেপ্ট হচ্ছে এন্ড ইউজার পার্সপেক্টিভে। এই দেখো জিমেল, ট্রেলো, সেলসফোর্স, CRM, গুগল ডকস, হ্যাঁ, তুমি SaaS হিসেবে ইউজ করতেছো, এবং এখানে তোমার কমফোর্ট, মানে তোমার লেস কন্ট্রোল, তুমি কন্ট্রোললেস, তুমি তোমার মতো করে ইউজ করছো। আবার হেরেকু, এটা হচ্ছে এই যে হেরেকু তো এটা বলতেছিলাম, হ্যাঁ। সো হেরেকুর যখন তুমি হেরেকুর উপর ডেভেলপ করতেছো, এই যে দেখো সফটওয়্যার ডেভেলপার ডেভেলপ করতেছে হেরেকুর উপরে, এবং AWS ইটসেলফ কিন্তু তোমার ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, কিন্তু AWS একটা সার্ভিস আছে, AWS ইলাস্টিক বিনস্টক হলেই সেটা প্ল্যাটফর্ম এজ সার্ভিস, তুমি এখানে লিখতে পারো, হ্যাঁ, ডেভেলপ করতে পারো, বিল্ড করতে পারো, সফটওয়্যার ডেভেলপাররা কাজ করে। সো তখন আবার এটাকে প্যাসেজ বলছে। আবার AWS একটা সার্ভিস হচ্ছে EC2, যেটা বলতে হচ্ছে ভিএম ভার্চুয়ালাইজেশন, অথবা মাইক্রোসফট অ্যাজোর অথবা গুগল কম্পিউট ইঞ্জিন, সবই কিন্তু যে ভিএম, তখন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিস হচ্ছে। সো মোর কন্ট্রোল আসতেছে এখানে, এই জায়গায় লেস কন্ট্রোল, এটা হচ্ছে মাঝামাঝি কন্ট্রোল। When and why should we use SaaS? আমরা কিসের জন্য SaaS ইউজ করতে পারি? পার্সোনাল ক্ষেত্রে ইউজ করতে পারি, লাইক ড্রপবক্স, OneDrive, আমরা ফাইল শেয়ারিং সফটওয়্যার লাইক গুগল ডক্স, অথবা পিপল মে নট রিয়েলাইজ ইট, বাট অল দিজ আর SaaS সার্ভিসেস। জিমেল, ইয়াহু, আমরা ইয়াহু মেসেঞ্জার ইউজ করতাম অনেক আগে, আমরা প্রথম যখন হটমেল ইউজ করতাম সেটাও আসলে কিন্তু আসলে ক্লাউড ছিল, তখন আমরা বুঝতামই না যে এটা আসলে কি, জিনিসটা কি, হ্যাঁ। তারপর আস্তে আস্তে ক্লাউড কম্পিউটিং কনসেপ্ট আসলো, তখন এরকম আরে আল্লাহ, ক্লাউড তো আমরা অনেক আগে থেকে ইউজ করতাম। এখন আমরা আরো রিলেট করতেছি, আরে জিমেইল, হটমেইল সবই তো SaaS সার্ভিস, তাই তো, হ্যাঁ। তো SaaS কিন্তু এখন নতুন না কনসেপ্ট, অনেক পুরান কনসেপ্ট। ধরো সেলসফোর্স প্রথম আসে বললো যে আমরা SaaS কোম্পানি,
আমরা SaaS CRM কোম্পানি, আমরা ক্লাউডের উপর রান করে, সেলসফোর্স ক্লাউড আছে। সেলসফোর্স আবার এখন কোলাবোরেশন করছে ডেফিনেটলি মাইক্রোসফটের সাথে, AWS এর সাথে। আচ্ছা, এখন পার্সোনাল ইউজ এবং বিজনেস ইউজ। বিজনেস ইউজের ক্ষেত্রে কি করছো তুমি? S/4HANA ইউজ করতেছো, SAP, ইভেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার লাইক ইভেন্ট প্রো, সিভেন, ট্রেলো কোলাবোরেশন টুল, ট্রেলোর মধ্যে সবাই কোলাবোরেট করতে পারো, প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ট্রেলো ইউজ করা হয়। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট লাইক সেলসফোর্স, জোহো, সব কিছুই তুমি ইউজ করছো, সেটা হচ্ছে তোমার SaaS সার্ভিস ইউজ করছো। এখন SaaS এর কোনো অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, আমরা তো বিজনেস অ্যাডভান্টেজ, ইন্ডিভিজুয়াল অ্যাডভান্টেজগুলো কম্বাইন করি। Access anywhere, can be used from any device. তুমি এক অ্যাপ্লিকেশন তুমি iOS অ্যান্ড্রয়েডের জন্য তুমি ভার্সন করে বানাইছো, বাট একই অ্যাপ্লিকেশন। এমন না যে iOS ইউজ করছো এক ধরনের ফেসবুক, অ্যান্ড্রয়েড ইউজ করছো আর এক ধরনের ফেসবুক। নো, ইটস দ্য সেম অ্যাপ, সেম জিনিস, খালি প্ল্যাটফর্ম অথবা হ্যাঁ প্ল্যাটফর্ম, iOS প্ল্যাটফর্ম, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম। অটোমেটিক সফটওয়্যার আপডেটস, লাইক আমরা যে এখন ইউজ করছি, এটার পিছনে কখন যে সফটওয়্যার আপডেট হচ্ছে বা আপগ্রেড হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না, বিকজ দে টুক কেয়ার অফ অল দ্য ইনফরমেশন এন্ড এভরিথিং। সো ওইটাই হচ্ছে। এবং লো কস্ট, ডেফিনেটলি লো কস্ট, বিকজ ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট সার্ভার্স। অল ইউ হ্যাভ টু ডু ইজ লাইক তোমার ইন্টারনেট থাকলেই তুমি এটা করতে পারবা। সিম্পল অ্যাডাপশন, হ্যাঁ তোমার যখন দরকার তুমি অ্যাডাপ্ট করে নিলা, ইটস জাস্ট লাইক পিস অফ কেক। এবং তোমার মেনশন সার্ভিসগুলো তুমি ইউজ করো, জাস্ট সাইন আপ, তোমার তাকে লোকাল টাকায় দিলা অথবা পেমেন্ট মেথডটা তুমি কার্ডে করলা, দ্যাটস এ ডিফারেন্ট জিনিস, ইউ ডোন্ট নিড টু ইউজ এনিথিং। সো SaaS এর কিছু আবার ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো কি মেনশন করি। ইউ ডোন্ট হ্যাভ এ কন্ট্রোল অফ দ্য হার্ডওয়্যার অর হ্যান্ডেল ইউর ডেটা। মানে অনেক সময় প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস না, অন প্রেমিসিসের ক্ষেত্রে যেটা হয় যে তোমার কাছে কন্ট্রোল থাকতেছে, তুমি ডেটাগুলো প্রোটেকশন করছো এন্ড এভরিথিং। কিন্তু বিজনেস পার্সপেক্টিভে তুমি যেভাবে স্কেল আপ করতে চাও তোমার বিজনেস, সেটা তুমি প্ল্যাটফর্ম দিয়ে নাও পারতে পারো। সো দেন ইউ হ্যাভ টু গো ফর পাবলিক ক্লাউড। বা পাবলিক ক্লাউডে গেলে যেটা হয় তোমার কন্ট্রোল থাকছে না। SaaS এর মধ্যেও যদি তুমি যখন যাচ্ছ তখন তোমার ডেটাগুলো অন্য কারোর কাছে রাখতেছো, হ্যাঁ। সো নিজের সার্ভার তুমি রাখতেছো না, সেক্ষেত্রে তোমার হয়তো কন্ট্রোল থাকতেছে না। অনলি ভেন্ডর ক্যান ম্যানেজ দ্য প্যারামিটার্স অ্যান্ড সফটওয়্যার ইউ আর ইউজিং। তোমার হাতে কন্ট্রোল থাকতেছে না, এটা অনেকের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, সেলস অন প্রেমিসিস, 8 ফ্যাক্টরস টু কনসিডার। সেখানে কিছু 8টা ফ্যাক্টরস আছে, অনেকগুলো ফ্যাক্টরস থাকতে পারে, বাট অন প্রেমিসিসের সাথে কেন আমরা কনসিডার করবো, যে আমাদের কোয়েশ্চেন থাকতে পারে SaaS নিব না অন প্রেমিসিস নিব। সো এটার জন্য 8টা ফ্যাক্টর আছে, যেটা তোমার ডিসিশন নিতে সুবিধা হয়। কস্ট, typically SaaS ends up costing less than on-premises solution, at least in terms of upfront cost. Upfront cost মানে একবারে তুমি টাকা দিলা। যেমন তুমি একটা জুতা কিনবা, জুতা কিনতে গেলে তুমি একবার টাকা দিয়ে কিনতেছো, আবার জুতাগুলোকে তুমি আপফ্রন্ট কস্ট টাকা না দিয়ে তুমি SaaS এর মতো সাবস্ক্রিপশন দিয়ে করতেছো। তাই বলে এই সাবস্ক্রিপশন তো আনলিমিটেড থাকতেছে না। তোমার একটা সময় 2000 টাকার জুতা 2000 টাকা হয়ে গেলে ওই লোনের ওটা ক্লোজ হয়ে যাচ্ছে। সো টিপিক্যালি SaaS ends up নো আপফ্রন্ট কস্ট। হ্যাঁ, আপফ্রন্ট কস্ট মানে হচ্ছে যে তুমি একটা সার্ভার কিনে নিলা 5 বছরের জন্য, ওই আমরা আগে যেটা বলতেছিলাম, তারপর তুমি ধরো 2 বছর 3 বছর ধরে ইউজই করলা না, সো লাভ কি হইলো, তাই না? সো তখন তোমার কিন্তু ওই 5 বছরের পয়সাই দেওয়া লাগলো। SaaS এর ক্ষেত্রে তুমি you don't have to pay for it as well, তুমি বিল করা হচ্ছে পার মান্থ অথবা কোনো কোনো সময় অ্যানুয়ালি। হ্যাঁ, তুমি যেভাবে নিতে চাও, পার মান্থ হলে ধরো 100 টাকা, অ্যানুয়ালি হলে 80 টাকা, বিকজ অ্যানুয়াল হলে তোমার একটা কমিটমেন্ট যাচ্ছে, আমি বছর ধরে আমি কাস্টমারের সাথে থাকতেছি। সব কোম্পানি চাই তার কাস্টমার তার সাথে থাকুক। সো ওয়াইল অন প্রেমিসিস হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইউজুয়ালি ইনভলভস পেইং অল দ্য মানি আপফ্রন্ট, আগেই পয়সা দিতে হবে। ও আচ্ছা, সার্ভার কিংবা হার্ডওয়্যার কিংবা একবারে 5 বছরের জন্য সার্ভার কিনতে চাচ্ছ, তুমি তাহলে একটা অ্যামাউন্ট দিয়ে রাখলা, যেটা হয়তো তোমার নেক্সট 6 মাসে লাগতেও নাও পারে, মোস্ট অফ দ্য কেসে লাগেও না। হ্যাঁ, যখন তুমি একটা নতুন সফটওয়্যার বানাইছো, সফটওয়্যারের ক্ষেত্রে স্কেল করতেই তো তোমার কয়েক মাস চলে যায়, কয়েক বছর চলে যায়, তখন তোমার কেনই বা 2-3 বছরের আগের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার গুলা ইউজ করতে হবে। সো কস্ট একটা ব্যাপার, বাজেটিং এর ক্ষেত্রে একটা ব্যাপার। বাজেটিং হচ্ছে মানে বাইং সামথিং লাইক হার্ডওয়্যার অর সাম সফটওয়্যার ইজ অফেন কনসিডার অ্যাজ ক্যাপিটাল এক্সপেন্স। মানে ক্যাপিটাল এক্সপেন্স মানে হচ্ছে তোমার অ্যাসেট আছে, লাইক লেটস সে ইটস কনসিডার্ড অ্যান অ্যাসেট, যেটা ডেপ্রিসিয়েশন থাকবে। হ্যাঁ, তুমি যেটা একটা জিনিস কিনলা, তুমি একটা ল্যাপটপ কিনলা, ল্যাপটপটা কিনলে কিন্তু ডেপ্রিসিয়েশন থাকবে। তুমি যে দামে কিনলা সেই দামে বিক্রি করতে পারবা না। একটা সোফা কিনলা, যে দামে কিনলে সে দামে বিক্রি করতে পারবা না, কিন্তু এটা ডেপ্রিসিয়েশন
একটা থাকে, তোমাকে কিন্তু ডেপ্রিসিয়েশন কাটায় তোমাকে কম পয়সা বিক্রি করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু সেল ইট এগেন বা ইফ ইউ ওয়ান্ট টু সেল ইট। আর এইগুলা হচ্ছে ধরো ক্যাপেক্স। আর ফিক্সড কস্ট এভরি মান্থ যেটা হচ্ছে, ফিক্সড কস্ট এভরি মান্থ হচ্ছে, হ্যাঁ, যেমন $5 করে প্রত্যেক মাসেই হচ্ছে, সেটা হচ্ছে অপারেশনাল এক্সপেন্স। ইজ ইন দ্য সাবজেক্ট ফর ডেপ্রিসিয়েশন। তোমার এখানে ডেপ্রিসিয়েশন কিছু নেই, তুমি প্রত্যেক মাসে $5 করে দিচ্ছ, হ্যাঁ, তুমি $5 করে নেটফ্লিক্সের সার্ভিস দিচ্ছ, তার একটা এক্সাম্পল। এখন বাংলা নাটকও চলে আসলো। এখন তোমরা ধরো ইংলিশের পাশাপাশি বাংলা নাটকও ফ্যাসিনেশন। এখন ওরা বললো যে হ্যাঁ, বাংলা নাটক বাংলাদেশি লোকজনের দেখতে গেলে আসলে দিতে হবে কম অথবা বেশি, $5 জায়গায় $5 জায়গায় ধরো দিতে হবে $5.75। এখন তুমি চিন্তা করলো, আরে $0.75 জন্য আমি হিউজ বাংলা নাটকগুলো দেখতেছি উইদাউট কমার্শিয়াল, এন্ড ভালো ভালো নাটক যেটা নেটফ্লিক্সের জন্যই বানানো হচ্ছে। সো তখন আমার অপারেশনাল এক্সপেন্স হবে, ডেপ্রিসিয়েশন না। Depending on the organization, it might take less challenging because allocate operational costs on fixed costs, budgeted ক্ষেত্রে একটা ব্যাপার আসতেছে। স্টাফ সফটওয়্যার এজ সার্ভিসের ক্ষেত্রে হার্ডওয়্যারের তুলনায় কোনো হার্ডওয়্যারের চিন্তা ভাবনা লাগতেছে না। সো হার্ডওয়্যার মেনটেন করছে ভেন্ডর, সেক্ষেত্রে তুমি কিন্তু স্টাফের কস্টকে বাঁচাতে পারো। দ্যাট মিনস টিপিক্যালি সাপোর্ট এমপ্লয়ি, অ্যাট লিস্ট কন্ট্রাক্টর, the company is required to hire them directly or indirectly, the software or hardware SaaS. Typically, the hosting company is going to hire the staff, including paying the salary, hiring, firing, managing. On the other hand, the advantage of hiring your own staff, then you control over them. তোমার টাইম, হ্যাঁ, এটার মধ্যে মধ্যে তুমি তোমার স্টাফ হায়ার করলা, তুমি তোমার সফটওয়্যার নিজের মতো করে বানালা, নিজের অন প্রেমিসিসে রাখলা, তাহলে হচ্ছে তোমার কন্ট্রোল থাকলো। আবার তুমি হায়ার করতে গেলেও তো লোকজনের পয়সা দিতে হবে, সেক্ষেত্রে তুমি স্যাস সার্ভিসগুলো নিয়ে নিলা, নিয়ে তুমি চিন্তা করো এটা সিকিউর আছে, সো তুমি তার হায়ারিং এর জায়গায় গেলা না, তোমার হেডেক কম, মান্থলি পয়সা দেওয়া লাগলো না, বাট তুমি এটা কম পয়সা তুমি বিজনেস রান করতে পারো। বোথ হ্যাভ পজ এন্ড কনস। সিকিউরিটি, হ্যাঁ, কোনো কোনো সময় অন প্রেমিসিসে নিজের ডাটা নিজের কাছে থাকছে না এভরিথিং। স্যাসের ক্ষেত্রে যদি স্যাস প্রোভাইডার ঠিক মতো এটা ম্যানেজ করতে না পারে, সেক্ষেত্রে দেখবো ব্রিচ হয়, কোনো সময় গুগলও ব্রিচ হয়, ফেসবুকও ব্রিচ হয়েছে, এরকম কিছু। তো ওই সময়গুলোতে তো আমাদেরকে সাবধানে থাকতে হবে যে হ্যাঁ, আমাদের যাতে ডেটাগুলো সিকিউর থাকে। না আদার্স মোবিলিটি, তুমি যে কোনো জায়গা থেকে অল ইউ হ্যাভ টু ডু ইজ লাইক ইন্টারনেট কানেকশন থাকলে হবে। এখন ওয়ার্ক ফ্রম হোম বা এই যে আমরা হোম স্কুলিং করতেছি, বাসা থেকে ক্লাস নিতেছি বা অফিস থেকে নিতেছি, সবকিছুই সম্ভব হয়েছে বিকজ অফ মোবিলিটির জন্য, হ্যাঁ, এবং ইন্টারনেটের জন্য। আপগ্রেড অ্যান্ড মেইনটেন্স, যেটা বলছিলাম, আসলে আপগ্রেড অ্যান্ড মেইনটেন্যান্সের ক্ষেত্রে কোনো ওয়েট করতে হয় না, ইট ক্যান হ্যাভ আপগ্রেড অ্যান্ড মেইনটেন্যান্স। ফ্লেক্সিবিলিটি, ডেফিনেটলি দ্য ফ্লেক্সিবল, যখন দরকার তুমি ইউজ করতেছো। এবং যারা স্যাসগুলোকে তৈরি করতেছে তারা কিন্তু মোস্টলি ফ্লেক্সিবিলিটি দিকে চিন্তা করছে। সফটওয়্যার যে বানায় মার্কেটে দিলেই সেই সফটওয়্যার 2 দিনের মধ্যেই কোটি কোটি টাকা রোজগার হবে এবং তুমি একদম $multi-million হয়ে যাবে এক রাতের মধ্যে, দ্যাটস নট দি কেস, দ্যাটস প্রবাবলি দ্য ড্রিম। অনেক সময় ড্রিমও আসে না। সো তার মানে কি, তুমি এই সফটওয়্যারটাকে ওইভাবে রান করে কাস্টমারের কাছে আনা, কাস্টমার ফিডব্যাক নেওয়া, একটা সফটওয়্যার তৈরি করে সফটওয়্যার বাজারে এনে কাস্টমারকে মানে বাংলায় বলে কাস্টমারকে খাওয়ানো অথবা কাস্টমার ইউজেবিলিটি করা, ইটস আ রিয়েলি হার্ড জব। তোমাকে ইউজার ইন্টারফেস চেক করতে হবে, তোমাকে বাগ ফিক্স করতে হবে, কাস্টমারের কোয়েরি শুনতে হবে। তুমি একটা সফটওয়্যার বানিয়ে দিলা এবং তুমি হচ্ছে ওইভাবে চলা না, এভরিবডি ইভলভস কাস্টমারের কোয়েরি নিয়ে 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 করা। সো আমাদেরও কিছু প্রোডাক্ট আছে, লাইক আমরা যারা ক্লাউড ক্রিয়েটিভ বলতেছি, সো আমাদের প্রোডাক্টগুলো আমরা সবসময় কাস্টমারের কে দিয়ে ট্রায়াল আউট করাই, হ্যাঁ আপনি কি বলেন, আপনি কি বলেন, সবগুলোকে কম্বাইন করে আমরা প্রোডাক্টগুলোকে ডিজাইন করি। তারপর আবার কাস্টমারকে দিই, আচ্ছা কাস্টমার, আমরা এরকম এরকম নতুন নতুন মডেলগুলো আনছি, হাউ ডাজ ইট সাউন্ড, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হাউ ডাজ ইট সাউন্ড, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, হাউ ডাজ ইট সাউন্ড। সে বললো যে না ভাই, আপনার এই জায়গাটাতে আরো কিছু ফাংশন অ্যাড করা উচিত, আপনার রিক্রুটমেন্টটাকে এইভাবে করা উচিত, আপনার অ্যাটেন্ডেন্স মডিউলটাকে এইভাবে করা উচিত। দেন উই গেট দ্য ফিডব্যাক অ্যান্ড উই স্কেল আপ লাইক দ্যাট। কমপ্লায়েন্স, হ্যাঁ, কোনো কোনো সময় কমপ্লায়েন্স থাকতে পারে যে হ্যাঁ এটা সিকিউরিটি কমপ্লায়েন্স হতে পারে, গভর্নমেন্ট এজেন্সি হতে পারে, ব্যাংক, তাদেরকে অন প্রেমিসিস ইউজ করতে হবে, ক্রস বর্ডার যাওয়া যাবে না, সেক্ষেত্রে স্যাস প্রোডাক্ট তাদের জন্য না। টপ সেলস কোম্পানি কি, এখানে অনেকগুলা কোম্পানি আছে, মাইক্রোসফট, অ্যাডোব ক্লাউডস এন্ড আদার্স, অনেকগুলার আমি নাম রাখছি। ওরাকল, তোমরা রিলেট করতে পারবা যে আসলে কাহিনী কি। অনেকগুলা আছে, তোমরা যদি প্রত্যেকটা সার্চ করে দেখতে পারো, বিকজ কোনো না কোনোটা তোমরা আস্তে আস্তে কাজ করবে।
আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন? কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, কেউ কি মাল্টি টেনেন্ট সিঙ্গেল টেনেন্ট জানো? মাল্টি ট্যালেন্ট প্রবাবলি বুঝাচ্ছে স্যার অনেকজন একসাথে শেয়ার করতেছে ওই ইয়াটা একসাথে। কি আটা? মানে স্ল্যাশ যেই সাবস্ক্রিপশনটা একসাথে শেয়ার করতেছে। না না না, সাবস্ক্রিপশন একসাথে শেয়ার করতেছে না, মানে নিয়েছে এবং লাইক একসাথে ইয়া করতেছে, একসাথে কাজ করতেছে ওইটা নিয়ে। ও আচ্ছা, একসাথে কিয়া করছে, আচ্ছা কাজ করছে, ওকে। আচ্ছা, সিঙ্গেল টেনেন্সি ডিফারেন্ট, মাল্টি টেনেন্সি ডিফারেন্ট। আচ্ছা, এখন এটা কেন দরকার, সিঙ্গেল টেনেন্সি এই জিনিসটা কেন দরকার? বিকজ তোমরা যখন সফটওয়্যার আর্কিটেকচার করবা, সফটওয়্যার আর্কিটেকচারের মধ্যে একটা ব্যাপার আছে সিঙ্গেল টেনেন্ট বা মাল্টি টেনেন্ট। তো আমরা এখানে পড়বো যে কোনটা সিঙ্গেল টেনেন্ট, কোনটা মাল্টি টেনেন্ট, কেন কোনো ইম্পর্টেন্ট আছে কিনা। এবং এটা তোমার সফটওয়্যার ডিজাইনিং এর সময় কাজে লাগবে, বিকজ একটা সময় তোমার কাছে মনে হতে পারে ইটস বেটার ফর সিঙ্গেল টেনেন্ট, এক সময় হতে পারে ইটস বেটার ফর মাল্টি টেনেন্ট। সো উইচ ওয়ান উই প্রেফার? সো আমরা কি প্রেফার করবো সেটা হচ্ছে জানার দরকার আছে। So single tenancy means suggest it's a system where each customer has their own independent database instance and instance of the software. হ্যাঁ, তার মানে কি? তার মানে হচ্ছে যে in this scenario wherein only single instance of a software is allowed to run on the SaaS server per client. The sort of tenancy implies there is no existing sharing of to the client. আমি যদি এটা বুঝাই, সিঙ্গেল টেনেন্ট মানে যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, ডেটাবেস আছে এবং এই কাস্টমাররা ইউজ করতেছে। আবার অ্যাপ্লিকেশন ডেটাবেস আছে, অ্যাপ্লিকেশন ডেটাবেস আছে, এই কাস্টমার ইউজ করছে, কারোর সাথে কারোর কিন্তু কোনো যোগাযোগ নাই। ধরো কোন একটা অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, এটা গেল সিঙ্গেল টেনেন্ট, তার মানে অ্যাপ্লিকেশন ডেটাবেস এন্ড কাস্টমার, অ্যাপ্লিকেশন ডেটাবেস এন্ড কাস্টমার। আচ্ছা, আর মাল্টি টেনেন্টটা কি? মাল্টি টেনেন্ট হচ্ছে ধরো অ্যাপ্লিকেশন, এই কাস্টমার গুলো অনেকগুলা কাস্টমার, এটারে তুমি একটা লোড ব্যালেন্সার লাগানো হয়েছে ট্রাফিক লাইটের মতো, কার কাছে যাবে, এ কি এর কাছে যাবে, এর কি এর কাছে যাবে, না কিভাবে কি? তো এরা প্রথমে অ্যাপ্লিকেশনের কাছে যাচ্ছে, লোড ব্যালেন্সারটাকে নির্ধারণ করতেছে যে এটা একটা ক্লাস্টারের মধ্যে রান করা অ্যাপ্লিকেশন গুলা, এবং অ্যাপ্লিকেশন গুলো ক্লাস্টারের সাথে কানেক্টেড হচ্ছে ডেটাবেস, এটা একটা কমন ডেটাবেস ইউজ করছে, টেবিল টু টেবিল ওয়াইজ আলাদা করে ফেলতেছে। এই কাস্টমারের জন্য লেটস সে এই কাস্টমারের জন্য অ্যাপ সার্ভিস হয় একটা টেবিলে যাচ্ছে, এই কাস্টমারের এক টেবিলে যাচ্ছে, সব টেবিলগুলো একটা মেইনটেনেন্সের জন্য ইজি হচ্ছে। সেক্ষেত্রে একটা লার্জ অ্যাপ্লিকেশন যেটাতে অনেক অনেক ইউজার ইউজ করছে, সেই অ্যাপ্লিকেশনগুলোর জন্য মাল্টি টেনেন্ট আর্কিটেকচার ইজ ভেরি ভেরি পপুলার। আমরা যদি একটু কথাবার্তা আসি, মাল্টি টেনেন্ট আর্কিটেকচার হচ্ছে কি, অন দ্য আদার হ্যান্ড implies centralize to maintain a common code based application and run common instances, the application for multiple tenants, organization and businesses. However, the confidential data for each tenant is secured from any other tenant. মানে হচ্ছে ধরো আমরা যদি এটাকে একটু ভেঙে বলি, সেটা হচ্ছে যদি আমরা অ্যাপার্টমেন্ট কনসেপ্টে আসি, তার মানে তুমি এটা একটা অ্যাপার্টমেন্টে এখানে তুমি আসো, হ্যাঁ, বাট তুমি শেয়ার করছো পাওয়ার, ওয়াটার, বিল্ডিং মেইনটেনেন্স সবকিছু শেয়ার করতেছো। হ্যাঁ, পাওয়ার ওয়াটারটা তুমি যতটুকু কনজিউম করতেছো, খেয়াল করে দেখো, কনজিউম, তোমার একটা মিটার বসানো আছে, তুমি যতটুকু কনজিউম করছো তুমি ততটুকু দিচ্ছো। তোমার পাশের বাড়িটা যে কনজিউম করছে, সে শীতকালে তার এসি নাই, তাহলে তার বিল কম আসবে লজিক্যালি। আবার তুমি শীতকালে তোমার বাসায় এসি আছে, তুমি এসি চালাচ্ছ, আবার একটু ঠান্ডা লাগলে এসি বন্ধ করে ফ্যান চালাচ্ছ বিলটাকে বাঁচানোর জন্য, তোমার এসিরও বিল আসছে, ফ্যানেরও বিল আসছে, তোমার বিল একরকম আসবে, বাট তোমরা কিন্তু সেম ইলেকট্রিসিটি কনজিউম করতেছো মাল্টি টেনেন্ট আর্কিটেকচারসে সবাই মিলে। আমরা যদি একটু উপরে যাই তাহলে দেখবা এই যে মাল্টি টেনেন্ট আর্কিটেকচার গুলো কিরকম হয়, কি হয় হচ্ছে ধরো একটা ক্লায়েন্ট
এটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনের সাথে ডাটাবেসের সাথে কানেক্টেড, একটা লোড ব্যালেন্সার আছে, আর একটা ক্লায়েন্ট ডাটাবেসের সাথে কানেক্টেড। এখন এই অ্যাপ্লিকেশনগুলো একটা লাইনেও হতে পারে অথবা ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতেও হতে পারে। তার মানে কি, তুমি মেইন অ্যাপ্লিকেশনগুলা যখন তুমি রোবাস্ট ভাবে করবা তখন একটা লোড ব্যালেন্সের মাধ্যমে তুমি কন্ট্রোল করতে পারো। লাইক আমরা যদি এখানে নামি, এই যে লোড ব্যালেন্সার এন্ড এভরিথিং। সো আমরা এটাকে একটু ক্লাসিফাই করলাম অ্যাপার্টমেন্ট দিয়ে, এবং অ্যাপার্টমেন্টের যেই সলিউশনটা আমরা বললাম, apartment is a perfect example of multi-tenant architectures. They have centralized administration for security at the main gate, electricity, power, water, and other facilities. The facilities are owned by the apartment owner and shared with the tenant. আচ্ছা, এখন আমরা যদি সিঙ্গেল টেন্যান্ট মাল্টি টেন্যান্ট, কারো কোনো কোশ্চেন আছে? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সিঙ্গেল টেন্যান্ট মাল্টি টেন্যান্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? সিঙ্গেল টেন্যান্ট এনভায়রনমেন্টে টেন্যান্ট ইজ দ্য SaaS client. By design, this is type of the architecture allows you to single instance of a piece of software per client to run the SaaS server. On the multi-tenant environment, the client still in the office, but client are still offices, but this time they're allocated within the one high-scale building. Each client operates its own space without a larger SaaS software environment, like a apartment concept যেটা বলতেছিলাম। বেনিফিটস সিঙ্গেল টেন্যান্টের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি বেনিফিটস? সিকিউরিটি। কেন সিকিউরিটি? বিকজ তুমি এটার কারোর সাথে কারোর কিন্তু কোনো রিলেশন নাই, লোড ব্যালেন্সের সাথে কানেক্ট করা না, এভরিবডি হ্যাজ দ্যার ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন এন্ড ডেটাবেস। সো definitely security by 100% secured. Single tenant are readily allowed to increase the security. When customer barbe the security আসবে। The chance one customer will accidentally access to another customer, the chance that one customer is essentially eliminated. মানে কি, এক কাস্টমার তো এক কাস্টমারের সাথে কানেক্ট করতেই পারবে না, বিকজ সবাই কানেক্টেড, একটা কাস্টমার আলাদা আলাদা, যেটা মাল্টি টেন্যান্টের ক্ষেত্রে হইতে পারে, যদি তুমি সেভাবে স্কেল আপ না করো। আর রিলায়েবিলিটির ক্ষেত্রে সিঙ্গেল টেন্যান্ট architectures are widely considered as more reliable because the performance of one customer is not affected to the other customer. সবাই সবারই জন্য সেম ইউজ করতেছে, কোনো শেয়ারিং অপশনটা নাই। সো এই ক্ষেত্রে পারফরমেন্স ইজ গুড, ইজিলি রেস্টোর। তোমার যখন যেহেতু সিঙ্গেল কাস্টমারকে সার্ভ করা হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো কিছু প্রবলেম আসলে রেস্টোর করা ইজি। আর মাল্টি টেন্যান্টে আমরা বলবো, মাল্টি টেন্যান্টে যেহেতু অনেকগুলো সফটওয়্যার, মানে অনেকগুলো অ্যাপ্লিকেশনস এন্ড এভরিথিং, সো কোনো একটা রিসোর্স করতে একটা জন্য একটা ঝামেলা হতে পারে, রিসোর্স শেয়ার করতে পারে হতে পারে, এক রিসোর্স শেয়ার করে পিকের ঝামেলার জন্য অন্য রিসোর্স এফেক্টেড হতে পারে। ডেটাবেস যদি একটা ডেটাবেসই থাকে, হয়তো এক ডেটাবেসে ঝামেলা হলে সব ডেটাবেস করাপ্ট করতেও পারে। Migration is of use. An enterprise may not eventually want to move to the self-hosted environment. The process of completed the single latency. So তাদের আসলে এত দরকার নাই, তারা কেবল শুরু করছে, তারা শুরু করতে পারে সিঙ্গেল টেন্যান্সি। যখন তাদের আবার জোরে মানে ধরো লেটসে তাদের আবার একটা সময় আসতে পারে যে সময় তারা টু মাচ এক্সপোজ করবে এন্ড এভরিথিং, তখন তারা মাল্টি যেতে পারে। সো নর্মালি অনেক অ্যাপ্লিকেশন আছে এই কনভার্সন করাটা টাফ, বিকজ ধরো 5 বছর 2 বছর পর বা 1 বছর 2 বছর পর ডেভেলপার চলে যায়, তখন কি হয়, তারা আবার নতুন করে শুরু করতে হয়। সো অনেকেই মাল্টি টেন্যান্সি শুরু করে রাখে। মাইগ্রেশন বললাম, কন্ট্রোল ওভার এনভায়রনমেন্ট, সিঙ্গেল টেন্যান্সি মানে ইউ ক্যান হ্যাভ এ কন্ট্রোল। বেনিফিট অফ মাল্টি টেন্যান্ট, এটা তো গেল সিঙ্গেল টেন্যান্টের বেনিফিটস। মাল্টি টেন্যান্সের বেনিফিটস আবার একটু ডিফারেন্ট। কেন? ফাইন্যান্সিয়াল, বিকজ ইটস কস্ট এফেক্টিভ। তোমার একটা ডেটাবেস ইউজ করতেছো, লোড ব্যালেন্সার বসায় দিতেছো, ট্রাফিক কন্ট্রোল হচ্ছে, তুমি হিউজ পরিমাণ ইউজার ইউজ করতেছে, তোমার টাকা পয়সা উঠে আসতেছে, সো ইটস দ্য ফাইন্যান্সিয়াল বেনিফিট। এবং তুমি রিসোর্সগুলোকে ইউসেজ করছো, রিসোর্স ইউসেজগুলোকে তুমি মাল্টি টেন্যান্সি অপারেটরে তুমি রিসোর্সগুলোকে ম্যাক্সিমাম ইউজ করতেছো। সো তার মানে কি, তোমার লোড ব্যালেন্সার থাকছে, তুমি হিউজ পরিমাণ রিসোর্স ইউজ করছো। রিসোর্স ইউজ করা মানে হচ্ছে তুমি সেই পরিমাণ তোমার কাস্টমারও আসতেছে, তো যত বেশি কাস্টমার তত বেশি রিসোর্স ইউজ, তত পরিমাণ পেমেন্ট, সো ইভেনচুয়ালি ইউ আর গেইনিং। আর ইজিয়ার টু সেট আপ এন্ড অনবোর্ডিং, বিকজ ধর একটা ডেটাবেস আছে, তুমি একটা নতুন কাস্টমার আসলো, তুমি একটা টেবিল ইউজ করে দিলা, ডেটাবেস একটা ইউজ করলা, অ্যাপ্লিকেশনকে লোড ব্যালেন্সের সাথে কানেক্ট করে দিলা, ইউ আর রেডি টু গো।
Multi-tenant environment is largely for largely the same of each customer with the potential with original configuration, making easier of the SaaS companies to use. Maintenance ক্ষেত্রে is easy because অনেকগুলো অ্যাপ্লিকেশন কানেক্টেড, একটা ডাটাবেসে মেইনটেনেন্স করলে সবাই বেনিফিট হবে। ইচ ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন সিঙ্গেল টেনেন্টের মতো মেইনটেইন করার দরকার পড়ে না। সো ডিফারেন্স বিটুইন মাল্টি টেনেন্সি অ্যান্ড মাল্টি এন্টারপ্রাইজ মানে হচ্ছে মাল্টি টেনেন্সিটা আমরা বুঝলাম, মাল্টি এন্টারপ্রাইজ যখন মাল্টিপল কোম্পানিতে বা মাল্টিপল অর্গানাইজেশনে বা এন্টারপ্রাইজে ডিফারেন্ট কনসেপ্টে ডিফারেন্ট বিজনেস হয়, সেটা হচ্ছে মাল্টি এন্টারপ্রাইজ। তো কোনো মাল্টি এন্টারপ্রাইজের ক্ষেত্রে ম্যাক্সিমাম মাল্টি এন্টারপ্রাইজ বা গ্রুপ অফ কোম্পানিজ তারা মাল্টি টেনেন্সি আর্কিটেকচার ইউজ করে, তাদের জন্য সুবিধা। একটা ডেটাবেস ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, তার হয়তো 10টা ভেঞ্চার আছে, একটা বিস্কিট ফ্যাক্টরি আছে, একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, একটা বিস্কিটের সাথে বেকারি ফ্যাক্টরি আছে, কেকের ফ্যাক্টরি আছে, সে 10-12টা ফ্যাক্টরি আছে, তার একটা কমন মাল্টি টেনেন্সি আর্কিটেকচারের মধ্যে নিয়ে আসলো অ্যাপ্লিকেশন ডিফারেন্ট কানেক্ট করে, ইজি টু মেইনটেনেন্স। Drawbacks of single tenancy and multi-tenancy environment, drawback কি? Limitation of single tenancy মানে হচ্ছে ওই যে তোমার single tenancy usually more costly। কেন more costly? তুমি সিঙ্গেল অ্যাপ্লিকেশন ইউজ করছো এক একটার জন্য এক একটা অ্যাপ্লিকেশন ডাটাবেস, সো ইউর কস্ট গেটিং হাই। রিস্ক ভার্সেস কস্ট তোমাকে বুঝতে হবে। আমাদের যদি রিস্কের কথা চিন্তা করি, আমরা সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার সাজাইলাম, তাহলে আমার মাল্টি টেনেন্সির ক্ষেত্রে রিস্ক কম থাকবে। আবার require more maintenance, of course, because for different individual customers, so individual customer individual downtime, আর মাল্টি-টেনেন্টের ক্ষেত্রে তোমার একটা ডাউন টাইমে তুমি সব কাস্টমারকে কমপ্লাই করতে পারবা। রিসোর্স ইউটিলাইজেশন isn't always maximized। কি জন্য রিসোর্স ইউটিলাইজেশন গুলা যতটুকু তুমি রিসোর্স ইউজ করবা সবসময় ম্যাক্সিমাইজ হয় না, বিকজ এক একটা কাস্টমারের ক্ষেত্রে এক এক রকমের ইউসেজ হচ্ছে। সো এটা রিফ্লেকশনটা তোমাকে আসলে মেজারমেন্ট করাটা মাঝে মাঝে টাফ হয়ে যায় সিঙ্গেল টেনেন্টের ক্ষেত্রে। মাল্টি টেনেন্টের ক্ষেত্রে যেটা লিমিটেশনের মধ্যে ওয়ান অফ দ্য লিমিটেশন মোর ভালনারেবিলিটি ওভার সিকিউরিটি স্ন্যাপশট মানে কেন স্ট্যান্ড পয়েন্ট, মানে একটা ডেটাবেস আছে, অনেকগুলো ইউজার আছে, কোন একটা ইউজার একটা ভুল করলো, ডেটাবেসে এক্সক্লুশন হলো, ডেটাবেস করাপ্ট হলো, তো সবাই বাকিগুলা যেগুলো ভালো সেগুলো আসলে খারাপের লাইনে চলে আসলো। ব্যাকআপ এন্ড রিস্টোর করতে গেলে এটা অসুবিধা যে সাম মাল্টিটেনেন্টস আর ওয়ার্কিং টু দ্য মাস্টার কমপ্লায়েন্ট waters and multi-tenancy backup but never did the restoration process। অনেক সময় কি হয়, অনেক সময় মাল্টি-টেনেন্সির জন্য কস্ট এফেক্টিভ, বাট রিস্টোরেশন চলতেছে বছরের পর বছর, তারপর কোনো এক সময় দেখা গেল ডিজাস্টার হলো, তখন বলে যে ভাই আমার 2 বছর বা 1 বছর আগে ডেটাগুলা দরকার, সেই ডেটাগুলা করতে গিয়ে দেখছে যে আসলে ডেটাগুলা না ব্যাকআপ হয়েছে, কিন্তু রিস্টোর করতে গিয়ে দেখা যাচ্ছে যে করা। তার মানে কি অনেকগুলা ইউজ করা বা অনেকগুলা কন্ট্রোল একসাথে করতে গেলে যেটা হয় প্রসেস গেটিং স্লোয়ার versus is cost effective না। লেস কন্ট্রোল ওভার এনভায়রনমেন্ট, বিকজ মাল্টি টেনেন্সির ক্ষেত্রে তোমার কিন্তু তুমি লোড ব্যালেন্স ইউজ করছো, তোমার এনভায়রনমেন্টের উপর লেস কন্ট্রোল। কেন? তুমি ডেডিকেটেড না, তুমি রিসোর্সকে শেয়ার করতেছো। If something happens to one tenant, others are affected, definitely তোমার একটা টেনেন্টের সমস্যা, একটা টেনেন্ট লোড ব্যালেন্সেরই প্রবলেম হলো, তাহলে সব টেনেন্টগুলো প্রবলেম হলো, তাই না? সো এর সাথে রিসোর্স শেয়ার যেহেতু তুমি করছো, সবার সাথে সবার ইন্ডিপেন্ডেন্ট। Multi-tenancy in popular without its limitation, is not without its limitation, but deciding to single tenancy or multi-tenancy is the right choice for your enterprise cloud needs. Most important, তুমি যেটা কনসিডার করতে চাও, তুমি মাল্টি-টেনেন্ট কনসিডার করতে চাও, সিঙ্গেল টেনেন্ট কনসিডার করতে চাও, তোমার প্রস এন্ড কনস তুমি ওইভাবে চালাতে পারবে। Important consideration: multi-tenants are industry standard for enterprise software as a service application. That doesn't mean developers should eschew the idea of operating single tenant environment. Instead, each of them has own benefit cases. আচ্ছা, যখন তুমি ডিসাইড করছো which one is right, it's important to consider what you want to accomplish. Talking about which is giving you the provide development environment most popular to the current one. In case, make your case for the central use. মানে হচ্ছে তোমার আসলে তোমার জন্য কোনটা রাইট, whether you should go for single tenant, whether you should go for multi tenant। তোমার টাকা পয়সা, স্টাফ, সফটওয়্যার ডেভেলপার্স,
তোমার আর্কিটেকচার সবকিছু ডিপেন্ড করছে ওয়েদার ইউ গো ফর সিঙ্গেল টেনেন্ট। তোমার বিজনেস পলিসি কি, 10 মাসের পর 6 মাস পর আমরা কই যাবো, কোথায় দেখতে চাই, কয়টা কাস্টমার আসতেছে, অল ডিপেন্ডস অন এভরিথিং। স্যাস স্টার্টআপের ক্ষেত্রে অনেকেই স্যাস স্টার্টআপ দিয়ে শুরু করে, সিঙ্গেল টেনেন্সি দিয়ে শুরু করে, পরে তারা বেনিফিট অফ মাল্টিটেন্সি ইউজ করে, পরে আস্তে আস্তে মাল্টিটেন্সি চলে যায়। ফাইনাল থটস হচ্ছে এট দ্য বিগিনিং অফ দিস আর্টিকেল আমরা চিন্তা করছিলাম সিঙ্গেল টেন্সি হবে না মাল্টিটেন্সি হবে, বাট ডিপেন্ডস করছে তোমার এন্টারপ্রাইজ অথবা তোমার বিজনেস নিডসের উপরে। Single tenancy offer high user engagement with environmental customization, control, reliability, more security and everything. আবার হাই পারফরমেন্সের ক্ষেত্রে সিঙ্গেল টেনেন্টের থেকে মাল্টি টেনেন্ট ইজ মাচ বেটার, বিকজ তুমি যদি সিকিউরিটিকে কম্প্রোমাইজ না করো এবং কমপ্লেক্সিটি দিয়ে রাখো, তাহলে তোমার সিঙ্গেল টেনেন্সিও মাচ বেটার। Any question? টেনেন্টের এক্সাম্পল কি ইয়া হইতে পারে, কোলাবোরেশন যে স্যাস গুলো ছিল, কিসের মাল্টি টেনেন্টের এক্সাম্পল? অফকোর্স, বিকজ তুমি এখানে কিন্তু অনেকগুলোর সাথে কাজ করতেছো, বুঝছো, নট ইন্ডিভিজুয়াল ওয়ান। সো কোলাব ইজ আ মাল্টি-টেনেন্সি আর্কিটেকচার। Any other you could mention? উবার আর্কিটেকচার মাল্টি-টেনেন্ট, সহজের আর্কিটেকচার মাল্টি-টেনেন্ট, পাঠাও আর্কিটেকচার মাল্টি-টেনেন্ট। ইন্টারনাল সফটওয়্যারের আর্কিটেকচার সিঙ্গেল টেনেন্ট হতে পারে, যে আমি শুধু ক্লাউড ক্রিয়েটিভের একটা সফটওয়্যার বানালাম, ক্লাউড ক্রিয়েটিভের লোকজন ইউজ করতেছে, আইবি একটা সফটওয়্যার বানালাম, আইবি ইউজ করতেছে, তখন তারা সিঙ্গেল টেনেন্ট হতে পারে। আবার আইবি সফটওয়্যার ইউজ করতেছে আইবি স্টুডেন্ট, বাট ডিফারেন্ট একটা ডেটাবেস ডিফারেন্ট মাস্টার্স, ব্যাচেলার্স, কম্পিউটার সায়েন্স, আদার একটা লোড ব্যালেন্সে কানেক্ট করতেছে, তাহলে হচ্ছে মাল্টি-টেনেন্ট। ধরেন ইমেইলের ক্ষেত্রে জিমেল টিমেল যে আমরা ইউজ করি, তো একসাথে তো অনেকজন ওই একই রিসোর্স ইউজ করতেছি, সেই ক্ষেত্রেও মাল্টি রিসোর্স তুমি শেয়ার করছো, অফকোর্স মাল্টি-টেনেন্ট। ওকে। সো প্রস এন্ড কনস এর ক্ষেত্রে তোমার কি আছে, এক্সপেক্ট দ্য ইনভেস্টমেন্ট কস্ট টু ডিক্রিজ ইন দ্য লং রান। সেটা হচ্ছে যে তোমার তোমার দেখো, such a multi-tenant platform allows sharing resources, database and application. Itself, the investment comes drastically down in the long run, especially the comparison of single tenant SaaS. The investment cost is lesser and its total costs are already multiple tenants sharing the applications. মানেটা কি, মানেটা হচ্ছে যে তুমি যখন মাল্টিপল টেনেন্ট প্ল্যাটফর্ম ইউজ করতেছো, শেয়ারিং রিসোর্সেস, ডেটাবেস and application itself, the investment comes drastically down, তুমি যেহেতু শেয়ার করতেছো। সো এই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট গুলো কম আসছে, স্পেশালি ইন কম্পারিজন উইথ দ্য সিঙ্গল টেনেন্ট, সিঙ্গল এনভায়রনমেন্ট। সো এখানে কস্ট বেশি। ফর এ ভেন্ডর ইটস ইজিয়ার টু ডেলিভার SaaS application at a lower cost, স্বাভাবিক, a single SaaS application solution which is in incrementals টেনেন্স এবং কোনো আদার কোনো কস্ট নাই, এবং ইকোনমিক অফ স্কেল এবং স্কেলের ক্ষেত্রে তুমি যেটা করো সেটা হচ্ছে যে অনবোর্ডিং দ্য ভেন্ডর ইউজ টু জিরো ম্যানেজারিয়াল কস্ট অফ ইনক্রিমেন্টাল রেভিনিউ। মানেটা হচ্ছে যে তুমি যখন কোনো একটা ভেন্ডরের ক্ষেত্রে ইটস ইজিয়ার টু ডেলিভার তোমার SaaS সলিউশনস, বিকজ তোমার দরকার তখন তুমি সেটা নিতেছো। আর ভেন্ডরের ক্ষেত্রে সুবিধা, লোয়ার কস্টে সে তোমাকে সিঙ্গেল টেনেন্ট সলিউশন দিতে পারে, অথবা কোনো ভেন্ডরের তোমার মাল্টি-টেনেন্ট সফটওয়্যার আছে, তোমাকে মাল্টি-টেনেন্ট ইউজ করতে পারে। এখন তোমার বিজনেস পলিসি ফাংশনালিটির ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে কোন টেনেন্ট আমাদের হিসেবে নিয়ে কাজ করাতে পারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অপটিমাইজ এফিসিয়েন্সি ইন পারফরমেন্স। কেন? Since the difference between technology stacks are different to scale, SaaS এর ক্ষেত্রে স্পিড গুলা, রিলায়েবিলিটি কন্ট্রোল করাটা দরকার। The vendor often shared codes, elements and technology stack, database to various tenants at the same time. মানে হচ্ছে যে ভেন্ডর যখন
সফটওয়্যারটাকে শেয়ার করতেছে, শেয়ার দ্য কোড, এলিমেন্টস অফ টেকনোলজি স্ট্যাক, ডেটাবেস টেনেন্ট ইউজ করার জন্য ভেন্ডর ইজ ইজিয়ার ফর এ ভেন্ডর টু অ্যাসেস অ্যান্ড অপটিমাইজ দ্য স্পিড। কেন? যেহেতু এটা মাল্টি টেনেন্ট ইনভায়রনমেন্টে হচ্ছে, সো ভেন্ডরের ক্ষেত্রে সুবিধা যে আমি স্পিডগুলোকে কিভাবে ম্যানেজ করব, কিভাবে অটো স্কেলিং রান করাবো, কিভাবে ইউটিলাইজ করব, রেসপন্স হবে এন্টায়ার সিস্টেমে, অ্যান্ড ইভেন আপলোড দ্য টেকনোলজি স্ট্যাক ওয়েন নিডেড, যখন দরকার তখন টেকনোলজি স্ট্যাক আপডেট করলো, একটা নতুন ভাইরাস আসলো তখন আপডেট করলো। The efficiency between identifier of multi-tenancy cloud is very much robust, এবং ওই পয়েন্ট হিসেবে যখন তোমার কোন ইউটিলাইজ করতে তুমি সার্টেন রিসোর্স এন্ড এনভায়রনমেন্ট অফ দ্য টেনেন্ট, সো সেই ক্ষেত্রে তোমার মাল্টি টেনেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইউজফুল ফর গ্রুপ অফ কোম্পানিজ এন্ড এভরিথিং, যারা ডিফারেন্ট ক্লাউড লেভেলে কাজ করতে চায়। আচ্ছা, এক্সপেক্টেড মেইনটেনেন্স এন্ড আপডেটস এন্ড স্বাভাবিক, সেটা তোমাদের কোনো ডাউন টাইমের ব্যাপার নাই। So maintenance updates automatically হয়ে যায় at the back end, so nobody bothers about that, but this is one of the important areas যেটা কনসিডার করা যায়। Convenient onboarding for new tenants, যখন কোনো দরকার হয় ইটস ইজি, আমরা একটা নিউ টেনেন্ট অ্যাড করে দিলেই আমরা নিউ টেনেন্টস গুলোকে সাথে কানেক্ট করবো, লোড ব্যালেন্সের সাথে কানেক্ট করে দিব, লোড ব্যালেন্সের সাথে চিনাই দিলেই সে অটোমেটিক্যালি একটা টেস্টিং করে টোরে সার্ভারটাকে সে আপ করে ফেলেছে। ইটস ভেরি ইজিয়ার বিকজ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিউ টেকনোলজি ইউজ করা হচ্ছে, নতুন ডেটাবেসের সাথে কানেক্ট করা হচ্ছে, এবং একটা জায়গায় অ্যাপ্লিকেশন অ্যাড করলে ডেটাবেসকে চিনাই দিলেই লোড ব্যালেন্সারের মধ্যে দিয়ে ডেটাগুলো পাস করছে, এবং টাইম টু মার্কেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার ভ্যালু অফ স্কেলেবিলিটি হচ্ছে যখন তত তুমি বাড়াতে পারতেছো, তোমার এখানে কাস্টমার জানেই না আমার কত কি চলতেছে, বাট ইউ আর স্কেলিং আপ যাতে তোমার এই অ্যাপ্লিকেশন না পড়ে যায়। হ্যাঁ, সো ওইভাবে তোমার ভ্যালু অফ স্কেলেবিলিটি ইজ মাচ হায়ার। এটা তোমরা দেখে নিও। আচ্ছা, বোনাস আর কাস্টমার সার্ভিস, এটা হচ্ছে কিছুই না, কাস্টমার সার্ভিসের কিছু ইফেক্টিভ ওয়েবস আছে, তোমরা দেখে নিও। আমার মনে হয় এই পর্যন্তই আজকে এখানে। কারো কোনো যদি কোশ্চেন থাকে, এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? স্যার, এই কুইজ রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল স্যার। ধরেন আমার যদি কুইজ অতটা ভালো না হয়, লাইক ফার্স্ট এরটা, ঠিক আছে, সো হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট দিস অ্যাকচুয়ালি? আমরা ওই যে আরেকটা কুইজ দিব, কুইজটা আমরা বেস্ট অফ 1 করব। ওকে স্যার, ঠিক আছে দেন। থ্যাংক ইউ স্যার। যারা তোমরা 3 জন পরীক্ষা দিতেছো, তারা তোমরা পরীক্ষা দিতে থাকো এবং ঠিক ফাইনালের মধ্যে তোমরা জমা দিয়ে দিবা তোমাদের স্যার লেটারেন্সটা নেবেন। লেটারেন্স দিচ্ছি। হ্যাঁ, মিশকাত, সরি, মিসবা আহমেদ সৈকত, হাসান আহমেদ, ফাহিম আব্দুল্লাহ সাজিদ, আব্দুল্লাহ আল নোমান, গিলবার্ট আকাশ মধু। স্যার আছি স্যার, প্রেজেন্ট স্যার। কে, নাম কি? স্যার ফাহিম আব্দুল্লাহ। স্যার ফাহিম আব্দুল্লাহ 1611042। আচ্ছা, তারপর আব্দুল্লাহ আল নোমান, গিলবার্ট আকাশ মধু, সাদিয়া বিনতে কালাম, আব্দুল্লাহ আমিন সাদাত, মাহবুবুল হক ভুঁইয়া, প্রেজেন্ট স্যার। মুনাব্বিরুল সাকলাইন, রাজিয়া সুলতানা, প্রেজেন্ট স্যার। সাইদ মোস্তফা পারভেজ, আনাফ শাহরিয়ার, আশিকুর রহমান, আশিকুর রহমান, শেখ শবনম, সরি শেখ শিহাবুন সাকিব 1833142,
তন্ময় ভৌমিক, প্রেজেন্ট স্যার। আইডি বলো। স্যার 1921913। ঠিক আছে, আর কেউ বাকি আছে? স্যার আমাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট বা এরকম কোনো কিছু দিবেন? না, আমরা দেখব পরে, আমরা মিড টার্মটা নিয়ে নিই, তারপর আমরা দেখব। স্যার মার্কস কি পাবো আমরা ওই যে কুইজের মার্কসটা? হ্যাঁ, আমরা কুইজের মার্কস দিয়ে দেব। না, কুইজের মার্কস পাঠিয়ে দেব, কোনো সমস্যা নেই। ওকে 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 স্যার, থ্যাংক ইউ। Thank you very much. So see you in the next class. স্যার থ্যাংক ইউ রেকর্ডিং স্যার, আসসালামু আলাইকুম। যারা যারা কুইজ দিতেছো তোমরা কুইজ দিতে থাকো, 9:30টার সময় জমা দিয়ে দিবা। স্যার রেকর্ডিং দিতে আপলোড করে দিন। থ্যাংক ইউ স্যার। রেকর্ড একটু আপলোড করে দিন আজকের রেকর্ডিংটা। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।